ঈদ মুবারক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর প্রতিটা সময় ভূত.কমের সাথে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ঘটনা নিয়ে। শুরুতেই বলি আমি ঘটনাটি কিভাবে আপনাদের জন্য সংগ্রহ করেছি। গত এপ্রিল 2023 তারিখে ইফতার শেষ করে আমি আমার এক বন্ধুর সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাই বন্ধুর আম্মিকে দেখার জন্য। উনি ছিলেন হার্টের পেশেন্ট। বন্ধুর আম্মিকে দেখে আমি আমার বন্ধু মেডিকেল থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে যাই। সামনেই লাশ কাটা ঘরের সামনে দাঁড়াতেই আমার বন্ধু আমাকে বলল, আরে তুই না ভৌতিক ঘটনা কালেক্ট করিস? আমার এক পরিচিত ভাই আছে, ডাক্তার, অটোপসি করত। ওনার জীবনের একটা স্টোরি আছে, যাবি? আমি আমার বন্ধুকে বলি, ভাই আজ হবে না, তাড়াবি আছে। আমাকে বলল, আরে ভাই সমস্যা নেই, রাতে তোর সাথে ওনার কথা বলিয়ে দেব নামাজের পরে। আমার পাশের বাসাতেই থাকে, আমার হোয়াটসঅ্যাপ থেকে তোকে কল দিয়ে শোনাবো। আমি রাজি হয়ে যাই। যথারীতি তারাবির নামাজ পড়ে 9:35 আমি বাসায় ফিরি। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বন্ধুকে ফেসবুকে নক দেই। 15 মিনিট পরে সেই ভাই কলেজ জয়েন করে আর ওনার জীবনের ডার্ক আর অস্বাভাবিক ঘটনা শোনান আমাকে। ভাইয়ার ঘটনা আমি ওনার মতো করেই ওনার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন ভাইয়া। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাত 2:36। তারিখ ও সাল বলছি না, তাহাজ্জুদ পড়ছিলাম। সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম। হাওয়ার স্বরে কেউ বলছিল, কেন কেন আমাকে কষ্ট দিলি? আঁতকে উঠলাম, তবুও নামাজ ছাড়িনি। প্রথম রাকাতে সিজদাতে গেলাম। মনে হলো কেউ জায়নামাজ ধরে টানছে। আমার রুমের ডান পাশের ক্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল। ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে 2 রাকাত নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ে 3টা তালি দিলাম হাতে। কোনো এক হুজুর আমাকে বলেছিলেন, এই কাজ করলে নাকি যতদূর অবধি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না। আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজ। আমি একজন প্যাথোলজিস্ট। আসলে প্যাথোলজিস্ট ছিলাম কেন বললাম, সেটা নিয়েই আমার এই ঘটনা। যে ঘটনার কথা বললাম সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু, যার পরে আমি আর কোনো অটোপসি করার সাহস পাইনি। কেন জানেন? বলবো। আচ্ছা ভাই, আমি রাসেল ভাইয়ের অনেক বড় একজন ভক্ত। ওনাকে আমার ঈদের শুভেচ্ছা দিন। আপনার স্টোরিও আমি শুনি। আপনার পাঠানো অন্ধকারের সর্দার এখনো আমার মনে দাগ কেটে আছে। যাকে সরি ভাই, এখন এসব না বলে ঘটনায় ফিরি। আজ থেকে 5 বছর আগের কাহিনী। আমার পোস্টিং তখন ত্রিশালের কোনো এক গ্রাম এলাকায়। আমার চাকরি জীবন বেশ ভালোই চলছিল। অটোপসি, ফরেনসিক এই 2 মিলিয়ে বেশ চলে যাচ্ছিল দিন। কিন্তু এই ভালো সময়ের মাঝে এক কালো অধ্যায়ের সূচনা হলো অগাস্ট মাসে। সেদিন বৃষ্টি ছিল। রাত 11টার দিকে একটা লাশ আসে আমাদের মর্গে। পুলিশ কেস, মার্ডার সন্দেহে লাশটা এসেছিল আমার হাতে। অটোপসি শুরু করি রাত 11:25। লাশটা দেখতে কিছুটা বিটফুটেই ছিল। মনে হচ্ছিল চামড়ার নিচের মাংসগুলো গলে গেছে ভেতরে। কেমন তরল তরল একটা ভাব লাশের শরীরে। অটোপসি করার জন্য লাশটাকে ওপেন করতেই এত বাজে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়লো যা আমি কখনো আমার ক্যারিয়ারে আশাও করিনি। আমার মুখে মাস্ক পরা অবস্থায় থাকলেও সেখানে এক মুহূর্ত টিকতে পারছিলাম না। ডোমকে ডেকে রুমে ফ্রেশনার স্প্রে করাবো, সেটাও সম্ভব ছিল না। কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে আর অটোপসি রিপোর্ট ভুল হতে পারে। অগত্যা একটা গামছা বেঁধে নিলাম মুখে। অটোপসি করতে লাগলাম। লাশের সবকিছু স্বাভাবিক ছিল, কলিজা বা যকৃত বাদে। যকৃতটা কেমন যেন এব্রো থেব্রো হয়ে গিয়েছিল, আর একটা সুতো দিয়ে ছোট টিনের কৌটার মতো শুধু বাঁধা ছিল সেই যকৃত।
বুলেট টাইপের কিছু। অবাক হলাম, যকৃতে কিভাবে বুলেট লাগবে? বডিতে তো কোনো বুলেট হোল নেই, তাহলে কিভাবে সম্ভব? যদি ভুলে এমন কিছু খেয়েও থাকে মৃত্যুর আগে, তবে সেটা যাবে স্টোমাকে, লিভারে কিভাবে যেতে পারে? মাথায় অনেক প্রশ্ন থাকার পরেও আমি অটোপসি চালিয়ে গেলাম, আর সেই বুলেটের মতো কৌটাটাকে ফরেন্সিকে পাঠাবার জন্য প্যাক করে রাখলাম। রাত 1টায় আমার অটোপসি শেষ হলো। আমি হাত মুখ ধুয়ে 1:30 দিকে বাড়ি ফিরলাম। নতুন চাকরি, ব্যাচেলর থাকতাম, একটা রুম, 2 রুমের বাসা নিয়ে। সকালে উঠে নিজে রান্না করে ফ্রিজে রেখে চলে যেতাম, যেন রাতে ফিরে এসে সেই খাবার গরম করে খেতে পারি। ডিনার করলাম, কিছুক্ষণ পর বই পড়লাম। আমার প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস ছিল। নামাজের জন্য রেডি হলাম। নামাজ পড়তে দাঁড়াতেই শুরুতে বলা কাহিনীগুলো ঘটেছিল সেদিন আমার সাথে। আয়াতুল কুরসি পড়ার পর 3 বার হাততালি দিতেই চারপাশ একেবারে নিস্তব্ধ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 10 মিনিট চুপ করে শুধু জায়নামাজে বসেছিলাম আমি। আমার মনের ভুল ছিল ভেবে আমি নামাজে মন দিতে গেলাম। দাঁড়িয়ে নিয়ত করতে যাব, এমন সময় পাশের রুম থেকে কাচের গ্লাস পড়ে ভাঙার শব্দ হলো। আমার রুহ যেন কেঁপে উঠল। আমি বুকে 3 বার থুতু দিয়ে জায়নামাজ থেকে উঠে পাশের রুমে চলে যাই। লাইট অন করলাম, কিছুই দেখতে পেলাম না। সবকিছু যেরকম ছিল সেরকমই আছে। আমি আমার মনকে গালমন্দ করতে লাগলাম। এরপর আমি আবার নামাজ পড়তে চলে গেলাম। জায়নামাজের ওপর এবার আমি একটা কাগজের টুকরো পেলাম, যেখানে আরবিতে লেখা ছিল, যার বাংলা উচ্চারণ উম্মাতি মুহাম্মদ। এরপরে আরো কিছু কথা তিনি লিখেছেন, সেটা আমি আর পড়ছি না। আমি আরবি পড়তে পারলেও অর্থ সহ পড়তে জানতাম না। হঠাৎ এমন একটা লেখা কাগজে, আর ইবলিশ শব্দটাও রয়েছে লেখায়। কি হতে পারে? আমি কাগজটা রেখে দেই। কাগজটার ছবি আমি আপনাকে দেব ভাই। ঘটনাটা বলা শেষ করার পর সেদিন আর নামাজ পড়া হয়নি। তাহাজ্জুদের সময় শেষ হয়ে গিয়েছিল বলে আমি রাতে ঘুমোতেও পারিনি। মনে হচ্ছিল কেউ আসছে, কেউ আসবে, আর আমি তার অপেক্ষায় বসে আছি। কিন্তু কে আসবে আর কিভাবে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। অপেক্ষার লম্বা রাত। ভোর হলো অবশেষে। মসজিদে যাওয়ার অভ্যেস ছিল না, তবু আমি সেদিন গিয়েছিলাম মসজিদে। ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে দেখা করে কাগজটা ওনাকে দিলাম। ইমাম সাহেব বয়স্ক মানুষ। উনি লেখাটা পড়ে আমাকে জিজ্ঞেস করলেন, মিরাজ, এই লেখা কে তোমাকে দিয়েছে? ওনার প্রশ্ন শুনে আমি গত রাতের কাহিনী ওনাকে বর্ণনা করলে উনি আমাকে লেখাগুলোর যে অর্থ বলেন, সেই অর্থ শুনে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আরবি লেখাগুলোর অর্থ কি ছিল জানেন? আমি বলছি, অর্থ ছিল, হে মুহাম্মদের উম্মত, ইবলিশ তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিশের ছেলে এসেছি সংবাদ দিতে। হুজুরের মুখে এই কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম। হুজুর আমার হাত ধরে টেনে তার বাসায় নিয়ে যান। আমাকে উনি ওনার বিছানায় বসে সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়তে বলেন। এরপর বললেন, মিরাজ, তোমার কোনো সমস্যা তো আমি দেখছি না। আচ্ছা শোনো, তোমাকে আমি কিছু আমল দেব, এগুলো করতে থাকো 7 দিন। আমি হুজুরের কাছ থেকে আমল নিয়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুম না হবার ফলে আমি সেদিন আর কাজে যাইনি। বাসায় এসে শুতেই মরার মতো এক ঘুম চলে এলো আমার চোখে। না রান্না করতে পেরেছি, না গোসল, আর না নামাজ। কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল আমার রুম। আমার বাসার আবহাওয়াও কেমন হয়ে গিয়েছিল। রাতের দিকে ঘুম ভাঙলো। ফ্রিজের কাছে গেলাম কিছু সবজি বের করে রান্না করব বলে। ফ্রিজ খুলে আমি বমি করে দিলাম। আমার ফ্রিজের সব সবজি পচে গলে এক শেষ হয়ে গেছে, আর সেগুলোর দুর্গন্ধে আমার পেটের ভেতরের সবকিছু বেরিয়ে আসার উপক্রম হচ্ছিল। বাথরুমে গেলাম, মুখে গামছা বেঁধে এলাম, সবকিছু পরিষ্কার করলাম। শেষ সম্বল ডিম। ভাত বসাতে গিয়ে দেখলাম চালে পোকা ধরে গেছে প্রচুর। সেগুলো ছেঁকে ভাত বসালাম। ভাত বেশি একটা ভালোভাবে হলো না। ডিম ভাজতে গেলাম, ভাত নামিয়ে ডিম ফাটাতেই দেখি ডিমটাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ আমার লিভিং রুম থেকে একটা বিভৎস হাসির আওয়াজ ভেসে উঠল। মনে হচ্ছিল 5-6 জন পুরুষ একত্রে বাজেভাবে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম। কিচেন কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো আয়াতুল কুরসি পড়ে হাততালি দেওয়ার কথা। আমি এবার ভয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলাম উচ্চ স্বরে। যখনই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম বলেছি,
তখনই আমার লিভিং রুম থেকে এক অমানবিক আর্তচিৎকার ভেসে এলো। আমি এতটাই ভয় পেলাম যে আমি মাঝপথে আয়াতুল কুরসি পড়াই ভুলে গেলাম। একদিকে রাত হয়ে গেছে, পেটে ক্ষুধা, আর অন্যদিকে এমন এক আজব সমস্যা। আমি আমার কলিগ ফারহানকে ফোন করি। ফারহান ব্যাচেলার নয়, তবু ওর বাসাতেই আজকের রাতটা থাকার জন্য রিকোয়েস্ট করি। বলে রাখা ভালো, ফারহান ও তার স্ত্রী নুসরাত দুজনেই আমার ব্যাচমেট ও বন্ধু। আমি বাসার ডোর লক করে ফারহানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মোটর সাইকেল ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ বাইকটা সেফ নয় আমার জন্য। আমি রিক্সা নিলাম। 20 মিনিটের মতো সময় লাগলো পৌঁছতে। ফারহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে মিরাজ, কি হয়েছে? আজ তোকে দেখলাম না, চেহারায় কিসের এত চিন্তার ছাপ? আমি ফারহানকে সবকিছু খুলে বলি। ফারহান আমাকে বলে, এটা মেবি আমার মানসিক সমস্যা। সেদিন রাতে ফারহানের বাসাতে খেয়েই আমি ওদের গেস্ট রুমে ঘুমিয়ে যাই। রাতের বেলা হঠাৎ ফারহানের বেডরুম থেকে সেই একই আর্তচিৎকার শুনতে পাই আমি, যা আমার বাসায় রাতের বেলা শুনেছিলাম। আমি আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় আমার রুমের দরজায় নক হলো। বাহির থেকে ফারহান বলছে, মিরাজ, হাই মিরাজ, কি হয়েছে? চিৎকার দিলি কেন? আরে দরজা খোল ভাই। আমি দরজা খুলবো কি খুলবো না, ফারহানের ডাক শুনে আমি হতবাক হয়ে যাই। কি বলছে ফারহান? আমি আবার কখন চিৎকার দিলাম? এদিকে ফারহানের ডাকে দরজা খুলে আমি ওকে বলি, ওদের বেডরুম থেকে যে চিৎকারের আওয়াজ পেয়েছি একটু আগে। ফারহান বলে, দেখ ভাই, আজ চুপি বকিস না। তুই এগুলো কি বলছিস? তুই কি এগুলো ইচ্ছে করে করছিস? দেখ, এত রাতে ঘুম নষ্ট করিস না ভাই। আমি তোর কাছে মাফ চাই। কাল তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। এবার ঘুমা, আমাকেও ঘুমাতে দে। এই বলে ফারহান চলে যায়। নির্ঘুম সেই রাত অনেক কষ্টে পার হয় সেদিন। ভোর রাতের দিকে আমার কানে কানে কেউ আরবিতে কিছু যেন একটা বলেছিল। কণ্ঠটা খুব বিদঘুটে ছিল। সকাল হলো। ফারহান ও আমি দুজন মিলে গেলাম নুসরাতের চেম্বারে। বলা হয়নি, নুসরাত একজন মনোরোগ বিশেষজ্ঞ। নুসরাত আমাকে রুটিন কিছু প্রশ্ন করলো আর আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট করালাম, রিপোর্ট নর্মাল। নুসরাত আমাকে কিছু মেডিসিন দিল হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য। নুসরাতের প্রেসক্রিপশন অ্যাটাচ করে আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে 1 সপ্তাহের সিক লিভের অ্যাপিল করলাম। আমার ছুটি মঞ্জুর হলো, কিন্তু বাসায় যেতে আমার ভীষণ ভয় করছিল। যাব না করতে করতে চলে এলাম বাসায়। বাসায় দরজা খুলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একটা খড়খড়ে পুরুষ কণ্ঠে জবাব এলো কিছু একটা আরবিতে, ফি ইন্তিজারিকুম। আমার ভেতর হাতকে উঠল। আমি ধাম করে দরজা লাগিয়ে দিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরক্ষণেই মনে হলো এটা তো আমার মনের ভুল। এই ভেবে ভেতরে গেলাম। নুসরাতের দেয়া মেডিসিন খেয়ে নিলাম। ল্যাপটপ অন করলাম, বিছানায় বসে ইউটিউব ঘাঁটছিলাম। হঠাৎ মনে হলো আমি বাসায় ঢোকার সাথে সাথে ফি ইন্তিজারিকুম বলেছিল কেউ। আমার সালামের উত্তরে হতে পারে আমার মনের ভুল, কিন্তু তবু ইন্টারনেট সার্চ করলাম। ট্রান্সলেট করার ব্যাপারটা এতটা আধুনিক ছিল না। না হয় আমি একটু সেকেলে ছিলাম। কথাটার মানে বের করতে বেশ বেগ পেতে হয়েছিল। কথাটার মানে ছিল ওয়েটিং ফর ইউ। আচ্ছা, আমি মানলাম আমার মনের কল্পনা। আমি আরবি পড়তে পারি, কিন্তু অর্থ সহ না। তবে আমার মাথার ভেতরে কেন ওয়েটিং ফর ইউ এই আরবিটি এলো? কি ভাই, আপনি বলেন, এমন কিভাবে হয়? আপনি ভাবতে থাকুন। আমি আজ আসি। ঘুমোতে হবে, মেডিসিন নিতে হবে। কাল আবার কথা হবে। কাল আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আল্লাহ হাফেজ। এই বলে মিরাজ সেদিনের মতো বিদায় নিলেন। মিরাজ ভাইয়ের ঘটনা এতটুকু শুনে আমার মনে সম্পূর্ণ ঘটনা শোনার প্রবল আগ্রহ উঁকে দিচ্ছিল। আমি সেদিন রাতে ঘুমোতেই পারিনি। পরদিন আমি তারাবির নামাজ পড়ে বাসায় আসা পর্যন্ত সময় কিভাবে যে কাটিয়েছি সেটা আর নাই বা বললাম। আপনারা জানতে চান কেমন লাগে? তাহলে বাকি অংশ পরের এপিসোডে দেই না? ডিয়ার লিসেনার্স, আমি এমনটা করছি না। তাহলে চলুন চলে যাই আবারও মিরাজ ভাইয়ের ঘটনায়। বলছেন মিরাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজ আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আমার ঘটনার মাঝে শুরু করি ভাই, নইলে আজকেও শেষ করতে পারবো না। সেদিনের পর আমার 7 দিনের ছুটি কিভাবে কেটেছে জানেন? আমি একে একে বলছি 7 দিনের কথা। 7 দিনের মেইন কাহিনীগুলো বলি,
প্রথম দিন তো জানেনই, বাসায় ফিরে মেডিসিন খেয়ে ল্যাপটপে কাজ করছিলাম। সেদিন ঘুমিয়ে গিয়েছিলাম। নুসরাতের দেয়া মেডিসিন খুবই পাওয়ারফুল ছিল আসলে, তাই ঘুম চলে এসেছিল। এবার আসি দ্বিতীয় দিনে। সকালে তেমন কিছু হয়নি। আমি বরাবরের মতো বাজার করলাম, রান্না করলাম, টিভি দেখলাম আর নামাজ পড়লাম। আসরের নামাজের পর মনে হলো আসলেই আমার মানসিক সমস্যা ছিল হয়তো, তাই ওষুধ খেয়ে ভালো ফল পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নফল নামাজও পড়লাম। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথে সবকিছু কেমন যেন বদলে গেল। আমার বাসার ওয়েদার কেমন যেন ঠান্ডা আর মেঘলা মেঘলা লাগতে শুরু করলো আমার কাছে। বাহির থেকেও বিদ্যুৎ চমকানির আওয়াজ আসতো, কিন্তু জানালা খুললে দেখা যেত বাইরে অসহ্য গরম। আমি মাগরিবের নামাজ পড়তে বসলাম, কিন্তু সূরা ফাতিহাটাই অবধি আমার মনে আসছিল না। কোনোভাবে আমি নামাজটা পড়তে পারলাম না। আমি মোবাইলে সূরা ফাতিহা প্লে করে নামাজ পড়ার চেষ্টা করলাম, কিন্তু সূরার উপরে একটু মনোযোগ স্থাপন করতে পারছিলাম না। এরপর আমার আর কিছু মনে নেই। আমার চোখ খুলতে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার প্রতিবেশী আমার পাশে বসেছিলেন, আদনান ভাই। আমার প্রতিবেশী কি হয়েছে জিজ্ঞেস করলাম ওনাকে। উনি আমাকে বললেন, হ্যাঁ কি বলেন মিয়া, কি হয়েছে এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব। ঘরে কি একটা অবস্থা করেছেন জানেন? কি হয়েছে ভাই? আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। ওনাকে বললাম, আমাকে কেন হাসপাতালে আনা হলো? উনি বললেন, মাগরিবের পরে আমার ঘর থেকে নাকি খুব চিল্লাচিল্লি আর জিনিসপত্র ভাঙাভাঙির আওয়াজ আসছিল। এত শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে অভিযোগ জানায়, আর বাড়িওয়ালা এসে মাস্টার কি দিয়ে আমার ঘরের দরজা খুলে দেখে আমার ড্রয়িং রুমের কাচের টেবিল আমি ভেঙে ফেলেছি আর টেবিলের পাশে শুয়ে আছি। আমার খিঁচুনি উঠে গিয়েছিল, আর এই কারণে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি ফারহানকে কল করলাম। একটু পরে নুসরাতকে সাথে নিয়ে ফারহান চলে এলো। নুসরাত আমাকে ডিসচার্জ করালো আর বলল, মেবি এটা আমার মেডিসিনের সাইড এফেক্ট। আমি সেদিনের মতো বাসায় চলে আসি আর ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। তৃতীয় দিন। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগেই যে 7 দিনের কথা বলে আমি সম্পূর্ণ বলতে পারছি না, তাহলে রাত পার হয়ে যাবে। আমি শুধু মেইন ঘটনাগুলো বলি, শুনুন তাহলে। তৃতীয় দিন থেকে আমার মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি প্রচুর পরিমাণে হ্যালুসিনেট করতে থাকি। আমি নুসরাতকে বিষয়টা জানাই, কিন্তু সেগুলো আদৌ হ্যালুসিনেশন ছিল কিনা বলতে পারছি না। আমি নানান প্রকারের ছায়া দেখি, একজন আরেকজনকে মারে আর তাদের মারামারি কাটাকাটির দোষ এসে পড়ে আমার কাঁধে। সব ছায়ারা মিলে আমাকে এসে মারতে শুরু করে। পাগল ভাবছেন আমাকে? আমি পাগল না, পরিস্থিতির শিকার। মাঝে একদিন রাতের বেলা আমি রান্নাঘরে গিয়ে আরো একটি কাগজের টুকরা পাই, যেখানে আরবিতে লেখা ছিল হান আল ওয়াক্ত লিয়াম তিলাকেত, যার অর্থ টাইম টু পসেস ইউ। আমি রাগে এবার কাগজটা পুড়িয়ে ফেলে আর ঘরে চিৎকার করে বলতে থাকি, কে আমাকে এভাবে বিরক্ত করছিস? আল্লাহর দোহাই লাগে, আমাকে আল্লাহর ওয়াস্তে মুক্তি দে। হঠাৎ আমার কানে ভারী গলার আওয়াজ, চুপ, আমি তোকে পথভ্রষ্ট করতে এসেছি। মিথ্যার রাজা আমি, আমাকে গ্রহণ কর। আমি আর চুপ থাকতে পারিনি। আমি বুঝতে পারছিলাম এটা আমার মানসিক সমস্যা নয়, তবুও নুসরাতের ট্রিটমেন্ট দিয়েই চলছিলাম আমি। কিন্তু 7 দিন পর নুসরাত বলে সে অনেক মেডিসিন আর অনেক ট্রাই করে আমার কোনো হিল্লে করতে পারছে না। খারাপ থেকে খারাপতর হচ্ছে আমার অবস্থা। আমি না খেয়ে খেয়ে আর রাতে ছায়াদের যন্ত্রণায় কেমন যেন মরা মানুষের মতো হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার শরীর বেঁচে আছে, কিন্তু আমার রুহটা পচে গেছে। নুসরাতের অপারগতার পর আমার কাছে একটা রাস্তায় খোলা থাকে, ইমাম সাহেব। 7 দিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে সবকিছু জানাই। উনি আবার আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেন আর বলেন, মিরাজ, তোমার কিন্তু কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাতে থাকো। আমি কেমন বিপদে পড়লাম! না ডাক্তার আমাকে শান্তি দিতে পারছে, না ইমাম সাহেব। কোথায় যাব আমি ভাই? আমি নিজ মনে ভাবছিলাম। এমন সময় ইমাম সাহেব আমাকে বললেন, মিরাজ, আমি তোমার বাসায় যাব কাল, দেখি তোমার বাসায় কোনো সমস্যা আছে কিনা। আমি কথাটা শুনে খুবই স্বস্তি বোধ করছিলাম আর সেদিনের মতো বাসায় চলে এলাম। কিন্তু ভাবছিলাম আজ কিভাবে এই বাড়িতে আমি রাতটা পার করব। মন বদলালাম, মসজিদেই রাতটা পার করব বলে ঠিক করলাম। রাতটা পার করে সকালবেলা বাসায় গিয়ে দেখি আবারও একটা চিরকুট আমার বাসার ভেতরে, আমার দরজার পেছনে আমার জন্য অপেক্ষা করছে। এখানে লেখা, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কিন্তু কাকে কাকে আসতে দেব না, কিছুই বুঝতে পারছিলাম না। এবারের চিরকুটটা আমি রেখে দেই, যার ছবি আমি আপনাকে দেব ভাই।
সারাদিন কোনোভাবে পার করলাম। মাগরিবের আজান হবার 30 মিনিট আগেই মসজিদে গিয়ে বসেছিলাম আমি। আজান হলো, নামাজ হলো, সুন্নাত হলো। এরপর ইমাম সাহেব আমার সাথে রওনা হলেন আমার বাসায়। আমার সাথে উনি আমার বাসায় এসে আমার কাছে চিরকুটগুলো চাইলেন। আমি মোট 3টা চিরকুট পেয়েছিলাম, যার মাঝে একটা পুড়িয়ে ফেলেছিলাম। 2টা বাকি ছিল, সেই 2টা আমি হুজুরকে দেখালাম। হুজুর ওনার মোবাইল বের করে কাকে যেন ফোন করলেন। একটু পর আমার বাসায় 5 জন মাদ্রাসার ছাত্র এসে উপস্থিত হলো। এর পরের কাহিনী আপনাকে শোনাবেন আমার সাথে আসা আজকের অতিথি। ওনার পরিচয় উনি নিজেই দেবেন। নিন ভাই, কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি ইমাম মুয়াজ্জেম হোসেন, যে মিরাজের চিকিৎসা করেছি ও করে যাচ্ছি। কেন করে যাচ্ছি সেটা জানাবো, অপেক্ষা করুন একটু। তুমি আমার ছেলের বয়সে হবে, তাই তোমাকে আমি তুমি করে ডাকছি, কিছু মনে করো না। আমি হুজুরকে বলি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। না না, কোনো সমস্যা নেই, আপনি বলুন। এরপর বলতে শুরু করলেন হুজুর, মানব জাতি সৃষ্টির সময় ইবলিস আল্লাহর কাছে কিছু ক্ষমতা চেয়েছিল। আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করতে হবে। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী, ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15। আমার জীবিকার ব্যবস্থা করতে হবে, এই আবেদনও কবুল করা হয়। আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে, এটিও কবুল করা হয়। আমি যেন মানব দেহের শিরায় উপশিরায় চলাচল করতে পারি, এই দোয়াও কবুল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস 1288, সহিহ মুসলিম হাদিস 2174। মিরাজের বাসায় এসে বাসার আবহাওয়া দেখে আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো একটা সমস্যা আছে। আমি 5 জন মাদ্রাসার ছাত্রকে ডেকে নিয়ে আসি। মাদ্রাসার ছাত্ররা এলে মিরাজ কিছুটা ভয় পেয়ে যায়। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজকে তার রুমে নিয়ে বিছানায় বসাই। মিরাজ চুপ করে বসে থাকে। উম্মাতে মুহাম্মাদিন তার চোখ আছে বলতে হবে। আমি ঠিক ধরেছিলাম মিরাজ অনেক আগে থেকেই শয়তানের কবজায় চলে গেছে। এতদিন যে যাই বলেছে সবকিছুই মিথ্যা ছিল। চিরকুটগুলো তার নিজের হাতেই লেখা ছিল হয়তো, কিন্তু সে নিজে মিথ্যা বলেনি। তার ভেতরে শয়তান তাকে দিয়ে সব করিয়েছে। এই শয়তান কে আর কেন এসেছে আর কি চায় সেটা জানা জরুরি ছিল। আমি শয়তানকে জিজ্ঞাসা করি, আল্লাহর দোহাই দিচ্ছি, কে তুই? কেন এসেছিস ওর কাছে? কি চাস তুই? মিরাজ শয়তানি কণ্ঠে বলে, আমি কে তোকে বলবো না, কারণ তোকে আমি ইশারা করেছি আমার পরিচয়। তবে শোন, আমার খাবার কি জানিস? বিসমিল্লাহ বর্জিত খাদ্য। মুহাম্মদের ভাষায় যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি। তোর এই ভক্ত মিরাজ বিসমিল্লাহ বলে কোনোদিন খায়নি। বেচারা নামাজ পড়ে কিন্তু আদব জানে না। আমি কে সেটা আগে বের কর, এরপর না হয় চিকিৎসা করতে আসিস মুয়াজ্জিন। আমি জিজ্ঞাসা করি, সে আমার নাম জানে কিভাবে? শয়তান বলে, আমার না, আমার পূর্বপুরুষ বংশ সবকিছু সে জানে। সে সবকিছু সঠিকভাবে বলে দিল। সেদিন এর থেকে বেশি কথা হয়নি শয়তানের সাথে, কিন্তু কে সে এটা জানা ছাড়া মিরাজকে সুস্থ করা অসম্ভব ছিল। তাই আমি মিরাজের বাসায় 3 জন ছাত্রকে কুরআন তেলাওয়াতরত অবস্থায় রেখে 2টা চিটকুট নিয়ে বেরিয়ে আসি শয়তানের খোঁজে। বাবা, আমি আজ আসি। আগের রাতে নামাজ পড়ে একটু ঘুমাবো, আবার সেহেরিও আছে, কাল কথা হবে। আল্লাহ হাফেজ। সেদিনের মতো ইতি টানলেন মুয়াজ্জিন, ইমাম আর মিরাজ ভাই। মোবাইল ফোন রেখে আমি ভাবছিলাম যে মিরাজ ভাই যদি ফুল টাইম পজেস থাকে তাহলে স্টোরি বললেন কিভাবে, আর নামাজ মসজিদেই বা কিভাবে পড়লেন। আমার মাথায় এই প্রশ্নগুলো নিয়ে আমি সেদিনের মতো আমার ভাবনার ইতি টানলাম। পরদিন রাত 10:02 বলছেন ইমাম মুয়াজ্জিন সাহেব, মিরাজের দেয়া চিরকুট 2টি আমি বারবার পড়ছিলাম। প্রথম চিরকুট, হে মুহাম্মদের উম্মত, ইবলিস তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিসের ছেলে, এসেছি সংবাদ দিতে। দ্বিতীয় চিরকুট পুড়িয়ে ফেলেছে মিরাজ, লেখা ছিল টাইম টু পজেস ইউ। তৃতীয় চিরকুট, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কে কাকে আসতে দিতে বারণ করা হচ্ছে আর কেন? ইবলিসের ছেলে পজেস করব? আমার মনে হয় কিছুটা সত্যি এগুলোর মাঝে আছে। যদিও বা শয়তানের কাজ সবসময় মিথ্যা বলা, তাও শুরুতে সে বলেছিল সে ইবলিসের ছেলে। আমাদের ধর্ম মতে, আমার জানা মতে, ইবলিসের সন্তানদের নামগুলো হলো দাসিম, আওয়া, সুদ, থাবার, জালানপুর।
এদের মধ্যে 5 জনের 5 রকম কাজ। এখানে 5 জনের মাঝে কোন শয়তানের সাথে মিরাজের যোগসূত্র কিভাবে বুঝবো জানি না। এই শয়তান আসলে কে সেটা জানার জন্য মিরাজের সমস্যার শুরুতে যাওয়া দরকার ছিল আমার। আমি পরদিন মিরাজের বাসায় যাই রুকিয়া করার জন্য, কিন্তু লাভ হয় না। মহাবিপদ। মিরাজের সমস্যার শুরু তো আর আমি জানতাম না তখনও। আমি খোঁজ নেওয়া শুরু করি মিরাজের বন্ধু বান্ধবের কাছে। ভাগ্যবশত ফারহানের দেখা পাই। সে আমাকে জানায় বেশ কিছুদিন আগে সে লাস্ট একটা অটোপসি করেছিল, যার পর থেকে সে আর কাজে আসেনি। আমি কিছুটা আন্দাজ করতে পারি যে হয়তো সেই অটোপসিতেই কোনো সমস্যা ছিল। আমি ফারহানের সহযোগিতায় সেই অটোপসি করা ব্যক্তির নাম ও ঠিকানা জোগাড় করি। তার বাসা খুব একটা বেশি দূরে ছিল না, 30 মিনিটের রাস্তা। ফারহানকে নিয়ে আমি চলে যাই সেই ব্যক্তির বাসায়। ওনার নাম ছিল চান মিয়া। আমিও ফারহান চান মিয়ার বাসা খুঁজে বের করি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করে বাসা খুঁজে পাই, আর সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ি। একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি দরজা খোলেন। ওনাকে চান মিয়ার কথা জিজ্ঞাসা করতেই উনি আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে যান। এরপর আমি মিরাজের কথা ওনাকে জানালে উনি কথা বলতে রাজি হন। বৃদ্ধ ব্যক্তির নাম শুকুর মিয়া। উনি চান মিয়ার বাবা। চান মিয়ার ইতিহাস শুকুর মিয়ার ভাষায় ছিল কিছুটা এমন: চান আমার ছেলে, ও একটা শয়তান। যুবক হবার পর থেকেই শুধু মানুষের ক্ষতি করে, নেশাপানি করে, নানান রকমের উশৃঙ্খল জীবনযাপন ছিল তার। এবং সে কোনো একটা মেয়েকে ফাঁদে ফেলে, ওই মেয়ে পাগল হয়ে যায় এবং বিয়ে করতে চায়। এরপর থেকে যেন আমার সংসারটা মরে গেল। চান সারাদিন বাইরে থাকতো, বাসায় আসতো একদম রাতে। গা থেকে মাটির গন্ধ বের হতো। আমি বুঝতে পারলাম ব্যবসা ব্যাপার ভালো না, ও হয়তো কালো জাদু করে। না হলে এত ভালো মেয়ে চানের মতো ছেলের জন্য পাগল হবে কেন? আমি সন্ধ্যাবেলা চানের পেছন পেছন গিয়ে দেখি সন্ধ্যাবেলায় পুড়িয়ে সেরকম একটা লাশের কাছে সে দাঁড়িয়ে আছে। লাশ পুড়ে গেলে সে হাড়গোড় বের করে নেয়। কোত্থেকে যেন একটা মাথার খুলি ছিল তার হাতে। আমি হাতে নাতে ধরে ফেলি। ও প্রচুর মিথ্যা কথা বলতো, এমন সব কাজকাম করা ধরেছিল যা অত্যন্ত খারাপ। সে যে মেয়েটাকে কি করেছিল তা জানি না। রোগ বাঁধিয়ে মেয়েটি মরে গেল। কিছুদিন আগে পুলিশ এসে বলল কি নাকি তাকে মেরে ফেলেছে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না ভাই সাহেব। শুকুর মিয়ার মুখে সব শুনে আমি চান মিয়ার রুমটা একটু দেখতে চাইলাম। উনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। রুমে নানান ধরনের ধার্মিক বই দিয়ে ভরা। এত ধর্মের পরেও কেউ কালো জাদু করতে পারে জানা ছিল না আমার। রুমে কালো জাদুর কিছুই খুঁজে পেলাম না। দুটি জিনিস হতে পারে, হয় শুকুর মিয়া মিথ্যা বলছে, নইলে চান মিয়া বেশি চালাক ছিল। হতাশ হয়ে ফিরে এলাম আমরা। ফারহান আমাকে বলল অটোপসি রিপোর্ট দেখে যদি কিছু বের করা যায়। আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিলাম না। হতাশ হয়ে ফিরে এলাম। ফারহান বলল অটোপসি রিপোর্ট দেখে বের করতে হবে সবকিছু। ফারহান চান মিয়ার অটোপসি রিপোর্ট নিয়ে এলো। সেখানে একটি বুলেটের মতো কিছু একটার কথা উল্লেখ ছিল। রিপোর্ট মতে সেটা চান মিয়ার কলিজায় বাঁধা ছিল, কিন্তু তার শরীরে কোনো বুলেটের হোল ছিল না। সন্দেহ হলো আমাদের। ফারহানের সাহায্য নিয়ে সেই বুলেটের মতো জিনিসটা নিয়ে এলাম। আরে এটা তো তাবিজ। আমি তাবিজটা খুলে ফেলি। তাবিজের ভেতর কিছুই নেই। তাবিজটা গোল টিন কেটে সোজা করে ফেললাম। তারপর আরবি লেখা দেখলাম, এই আত্মা সুদের জিম্মায়। এবার আমি বুঝতে পারলাম যে মিরাজ কার কবজায়। খোদ শয়তানের ছেলে সুদের কবজায়। কিন্তু সুদকে চান মিয়া আহ্বান করলো কিভাবে মাথায় আসছে না। যাই হোক, আমার আগে থেকেই বোঝা উচিত ছিল যে এই শয়তান হচ্ছে সুদ, কারণ মিরাজ শুরু থেকে মিথ্যা বলে যাচ্ছে একের পর এক। মিরাজ নিজেও জানে না আসলে সে পজেসড, কারণ যতক্ষণ সে বাসায় থাকে সুদ তাকে কবজা করে রাখে। বের হলেই সুদ তাকে ছেড়ে দেয়। এজন্য আমার বাসায় রুকাইয়া করায় কোনো লাভ হয়নি। এই জন্য সে মসজিদে নামাজ পড়তে পেরেছিল। বাহ, মিথ্যাবাদীরা এত কপটতা করতে পারে ভাবতে পারিনি আমি। আমি ফারহানকে নিয়ে চলে গেলাম মিরাজের বাসায় সুদের সাথে লড়াই করতে। কিন্তু এই লড়াই আমি একা পারবো কিনা সে বিষয়ে সন্দিহান ছিলাম। খোদ ইবলিসের ছেলে, কোনো বিশেষ কার্য হাসিল করা না থাকলে তো এরা আসে না, জিনদের দিয়ে কাজ করায়। কি এমন হলো যে সুদ নিজেই মিরাজকে ধরেছে? মিরাজই বা কেন? কেন অন্য কেউ নয়? ভাবতে পারছিলাম না। আমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিরাজের বাসায় গেলাম। মিরাজের রুমে যেতেই আমাকে বসার জন্য ইশারা করলো। আমি বসলাম। মিরাজ আমাকে বলল, মুয়াজ্জিন, তুমি জানতে পেরেছ আমি কে? যদি জেনে থাকো তাহলে রূহ কাঁপেনি এখনো এখানে আসার আগে? আমি বললাম, না সুদ, কাঁপেনি। আল্লাহ ছাড়া একজন মুসলমানের সন্তান কাউকে ভয় পায় না। তুই তো শয়তান, তুই আমাকে ভয় পাবি, আমরা তোদের ভয় পাবো না। মিরাজ উর্ফ সুদ এবার রেগে যায় আর বলে, শোন আদম সন্তান, উম্মত
উম্মতি মুহাম্মাদিন। যুগ যুগ ধরে এত যুদ্ধ, এত ক্ষয়ক্ষতি, মানুষে মানুষে এত বিচ্ছেদ আর মিথ্যা কে করেছে বলে মনে হয় তোদের? তোরা যদি এতই শক্তিশালী হতি তাহলে সবকিছুই আটকাতে পারতি। তোদের মুখে শুধু কথা আছে, আল্লাহর নাম আছে, আর কিচ্ছু নেই। তুই যদি পারিস এই বান্দাকে মুক্ত করে দেখা। আমি এবার কোনো কথা না বলে রুকাইয়ার কাজ শুরু করি। প্রায় 1 ঘন্টা আমি ও আমার সাথে থাকা ছাত্ররা রুকাইয়ার কাজে অংশ নেয়। বিশ্বাস করো বাবা, একবারের জন্য মিরাজের কষ্ট হচ্ছিল বলে মনে হয়নি। সে হাসছিল আর বলছিল আরো বেশি চেষ্টা করতে। আমি হেরে যেতে লাগলাম। মসজিদে ফিরে এসে আমার পরিচিত আলেম ওলামাদের সাথে পরামর্শ করলাম। ওনারা আমার কথা শুরুতেই মানতেই চাননি। 2-1 বলল সুদ নামের কোনো শয়তান আছে বলে ওনাদের জানা নেই। আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম। মসজিদের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। এমন সময় মসজিদের একজন খাদেম আমার কাছে এসে আমার কি হয়েছে জানতে চাইল। আমি ওনাকে সবকিছু বললাম। উনি আমাকে বলল, ইমাম সাহেব, আমার মামা যেন একজন কবিরাজ। সে পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে। ওনার কাছে যাবেন, উনি অনেক কিছু জানেন। আমি জিজ্ঞাসা করলাম উনি কোথায় থাকেন। খাদেম জানলেন উনি কিশোরগঞ্জে, আর ওনাকে ফোন করলে উনি নাকি আসবেন। আমি খাদেম সাহেবকে বলি ওনাকে ফোন করার জন্য। ফোন করলে উনি জানান যে উনি আগামীকাল সকালে রওনা দেবেন, আর মাত্র 1টা দিনের অপেক্ষা। আমি ঠিক করলাম আজ রাত আমি মিরাজের বাসাতেই কাটাবো, আর সুদের সাথে কথা বলবো সে কি চায়। মিরাজের বাসায় গেলে মিরাজ বিছানা থেকে উঠে আমার সাথে টেবিলে এসে বসলো। সে আমাকে বলল, ভয় পাস না মুয়াজ্জিন, তোকে কিছু করবো না। তুই না কথা বলতে এসেছিস? আমি কথা বলবো। তুই কি জানতে চাস? আমি সুদকে জিজ্ঞাসা করলাম সে মিরাজের কাছে কি চায়। সুদ আমাকে বলল, তোরা যাকে এত ভালো মনে করিস সে আসলে মোটেও ভালো মানুষ নয়। লোভ, লালসা আর মিথ্যার খোলসে বন্দি একটা মানুষ। এই শরীর যে লোভী, মিথ্যাবাদী। তুই জানতে চাস চান মিয়াকে কে মেরেছে? আমি মেরেছি। ও আমার কাছে মিথ্যা বলতো। আমি মিথ্যার রাজার আমাকে মিথ্যা বলতো। কলিজায় চাপ দিয়ে মেরেছি। আর তোদের এই মিরাজ চান মিয়ার শরীর কাটার সময় তার গলায় থাকা বহুমূল্য হার চুরি করেছে। পুলিশ তো দেখেছিল তার গলায় কিছু একটা ছিল, কিন্তু মিরাজ পুলিশকে বলেছিল যে এমন হারের মতো কিছু পায়নি লাশের সাথে। মিথ্যাবাদী। ও যখন চান মিয়ার শরীর কাটছিল আমি তখনও চান মিয়ার শরীরে ছিলাম। ও মিথ্যা বলার জন্য আমি ওকে ধরিনি। ও চান মিয়ার শরীরে তাবিজ পেল, সেটাতেও ছুরির আঘাত করেছে। আমি কষ্ট পেয়েছি, তাই ওকে মারবো আমি সুদকে বলি মিরাজকে ছেড়ে দিতে, কিন্তু সে নারাজ। আমার কথার উত্তর না দিয়ে সে লিভিং রুমে গিয়ে শুয়ে পড়ল আর বলল, কাল শেষ দিন, পারলে কালকের মাঝে ওকে বাঁচা, নইলে কাল ওর মরণ তোদের সামনে হবে। সারা রাত মরার মতো ঘুমালো মিরাজ। দুপুরবেলা আমার ফোনে খাদেম সাহেবের ফোন এলো, আর উনি জানালেন ওনার মামা মসজিদে উপস্থিত হয়েছেন। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজের কাছে রেখে খাদেম সাহেবের মামাকে আনতে গেলাম। ওনার কাছে দেখা করতেই হবে। উনি আমাকে সালাম দিলেন আর বললেন ওনার নাম আব্দুল আজিজ। কুশল বিনিময় করে আমি ওনাকে নিয়ে মসজিদের ভেতরে যাই আর ওনাকে বলি শুরু থেকে শেষ অবধি। উনি আমাকে বলেন, ভাইজান, আপনি কি আসলে নিশ্চিত এটা সুদ? কারণ আমি কখনো এদের কথা শুনিনি। হ্যাঁ, পড়েছি, এদের নিয়ে কখনো লড়াই করিনি। আমি ওনাকে নিশ্চিত করি যে মিরাজের শরীরে যে আছে সে আসলেই সুদ। আজিজ ভাই আমাকে বললেন বাদ মাগরিব উনি আমার সাথে গিয়ে কাজ করবেন, তবে ওনার কিছু জিনিস লাগবে, যেমন আগুনে পোড়ানো দড়ি, আগরবাতি, 3টা রাস্তার মোড়ের মাটি, 7 কবরস্থানের পুকুরের পানি, কোরবানির গরুর রক্ত লাগানো দড়ি সহ আরো অনেক কিছু। এসব জোগাড় করতে করতে সন্ধ্যা হয়ে যাবে এমনিতেও। আমি খাদেম সাহেব আর আজিজ সাহেব মাগরিবের নামাজ আদায় করে চলে গেলাম বাসায়। আমাদের দেখে মিরাজ বলে উঠল, তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে তার ভাইয়েরা আসবে আমাদের জীবন নাশ করতে। একে একে সবাই আসবে আর আমাদের জীবন একে একে নাশ করবে। আজিজ বললেন, কিরে সুদ, আমার জিনিসপত্র দেখে ভয় পেয়ে গেলি? এই আগুনে পোড়ানো দড়ি ছিঁড়তে পারবি? কোরবানির রক্ত লাগানো পবিত্র দড়ি ছেঁড়ার ক্ষমতা আছে তোর? না, নেই। তুই শুধু মিথ্যা বলতে পারিস। যদি ভালো চাস ওকে ছেড়ে যা, নইলে তোকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবো আমি। মিরাজ একেবারে চুপ। আজিজ সাহেব বললেন, কাজ ছাড়া এই শয়তান যাবে না। উনি ওনার কাজ শুরু করলেন। মাদ্রাসার ছাত্ররা মিলে মিরাজকে ধরলো। একে একে মিরাজের হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো, আগরবাতি জ্বালিয়ে দেওয়া হলো। আজিজ সাহেব আমাকে বললেন আমি যেন স্বাভাবিক নিয়মে রুকাইয়ার প্রসেস ফলো করি। আমার কাজ আমি করতে থাকি। আমি শুরু করলাম আমার ছাত্রদের নিয়ে আয়াত পড়া, বিসমিল্লাহ বলে। আয়াত পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম মিরাজ যেন একটু কাঁপছে। একটু পর চিৎকার করে বলছে, তোরা আমাকে কষ্ট দিস না, আমার ভাইরা আসবে, দাসিম, জালানপুর, থাবার, আওয়া। আমাকে কষ্ট দিলে শপথ করে বলছি আমার ভাইরা আসবে, তোদের কবরে পাঠাবে। আমি কিছুটা ভয় পেয়ে যাই মিরাজের কথা শুনে। আজিজ সাহেব বলেন আমাকে ধমক দিয়ে, ইমাম সাহেব, ওর কথা
কিছু একটার বাড়ি লেগে আমি আঘাত পাই, আমার ছাত্ররাও আহত হয়। আজিজ সাহেব মাথায় ব্যথা পান। মিরাজ শয়তানি হাসি হাসতে থাকে। আজিজ সাহেব এবার রেগে গিয়ে মিরাজের গলা টিপে ধরেন, আর মিরাজের মাথায় হাত দিতেই মিরাজ জবাই করা কবুতরের মতো লাফাতে থাকে। আমরা আমাদের আয়াত পড়া শুরু করলাম। আবার আজিজ সাহেব উচ্চস্বরে আয়াত পড়ছিলেন। উনি এত দ্রুত পড়ছিলেন যে উনি আসলে কি পড়ছিলেন বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পর মিরাজের রুমের আবহাওয়া এতদিনের মাঝে প্রথমবার স্বাভাবিক হতে লাগলো। মিরাজ শয়তানি গলায় কেঁদে কেঁদে বলল, তোরা আমাকে আঘাত করেছিস, জখম করেছিস আমাকে, আমি যাচ্ছি, কিন্তু আমার ভাইরা আসবে, অপেক্ষায় থাক তোরা। এরপর মিরাজ অজ্ঞান হয়ে যায়। মিরাজের জ্ঞান ফেরানো হলে সে প্রথমে কিছুই মনে করতে পারে না। সে শুধু বলে সে বাসা থেকে বের হতো, এটা তার মনে আছে, কিন্তু ঘরে ঢুকতো কখন, কি করেছে তার কিছু মনে নেই। আমরা বুঝতে পারি যে মিরাজ তার নিজের কন্ট্রোলে ছিল না। আজিজ সাহেব পরামর্শ দেন মিরাজকে মসজিদে নিয়ে চলে যেতে, কখনো মসজিদ ত্যাগ না করাতে। আমরা সবাই মিলে সেদিন মসজিদে নিয়ে আসি মিরাজকে। ওকে গোসল করানো হয়, উঁচু করানো হয়, বিসমিল্লাহ বলে খাবার খাওয়ানো হয়। ওর চুরি করা বহু মূল্যবান হার পুলিশের কাছে ফেরত দেওয়া হয়, তওবা করানো হয় ওকে। মিরাজের পরিবারকে খবর দিয়ে আনা হয়, আর সবকিছু খুলে বলা হয়। পরিবারের ছেলের জান বাঁচাতে তারা মিরাজকে আজীবন মসজিদে থাকার স্বীকৃতি দেয়। ওনারা মাঝে মাঝে এসে মিরাজের খোঁজ খবর নেয়। এখন মিরাজ তার চাকরি ছেড়ে মসজিদের একজন খাদেম হয়ে মসজিদের সেবা করছে। কিন্তু এখানেই শেষ নয়। এই কারণে মিরাজ আপনাকে মোবাইলে ঘটনাটা বলল, কারণ সে মসজিদ ত্যাগ করতে পারবে না। আপনার বন্ধু নিজেও এখন মসজিদের ভেতরে। ভাবছেন শেষ, তাই না? না, 2 বছর আগে মিরাজের একটা ভুলে 3টা জীবন নাশ হয়ে যায়। সেবার কে এসেছিল আর কি করেছিল সেটা আমি আপনাকে ঈদের পরে বলবো বাবা, কারণ আমি আগামী পরশু উমরা করতে যাচ্ছি। ফিরে এসে বলবো সব কাহিনী। ভালো থাকবেন। আমি একবার আপনাকে তুমি আর একবার আপনি বলে ডাকলাম, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। এই বলে মুয়াজ্জেম হুজুর ও মিরাজ ভাই ওনাদের ঘটনার ইতি টানেন। মিরাজ ভাইয়ের কাছ থেকে আমি আমার বন্ধু মারফত সুদের দেয়া 2টি চিরকুটের ছবি সংগ্রহ করেছি। আপনারা চাইলে সেই ছবি আমরা গ্রুপ বা পেজে দিতে পারি। এই ছিল আপনাদের জন্য আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লাগে তবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি ভালো লেগে থাকে তবে চেষ্টা করব ঈদের পরে মুয়াজ্জেম হুজুরের কাছ থেকে বাকি ঘটনা কালেক্ট করার, আপনাদের মতামতের উপর ভিত্তি করে। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভূত.কমের সকল লিসেনারকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ স্পেশাল এপিসোডের আজকের আয়োজনে আমি এখন যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে শফিকুল ইসলাম। তিনি এই ঘটনাটি শুনেছিলেন তার নানার কাছ থেকে। তার নানা ছিলেন বর্তমানে লালবাগ যে মাদ্রাসাটি রয়েছে ঢাকায়, সেই লালবাগ মাদ্রাসার একজন কর্মচারী। উনি কোনো হুজুর ছিলেন না, মানে কোনো ওস্তাদ ছিলেন না। মাদ্রাসায় বা বিভিন্ন স্কুলে বিভিন্ন কর্মচারী থাকে না, উনি ওরকম একটি দায়িত্বে ছিলেন। তো ওই দায়িত্বে থাকাকালীন একজন ব্যক্তির সাথে তার দেখা হয় এবং তার কথা উনি শুনেছিলেন, তার সমস্যাটা। মূলত ওই যে পুরো ব্যাপারটা তিনি শুনেছিলেন সেটি একটি ঘটনা, যেই ঘটনাটি তার নাতি তার কাছে বলেছিলেন, যার কাছ থেকে আমি ঘটনাটি পেয়েছি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা শুরু হয় 1967 সালের দিকে। তখন এই যে ব্যক্তির সাথে মূলত ঘটনাটা শুরু হয় আর কি, তার নাম বলেছে, কিন্তু সমস্যা হলো যে যিনি বলেছিলেন তিনি নাকি এক্স্যাক্ট নামটা বলতে পারেন, মানে অনেক আগের তো ভাষা। তবে এতটুকু মনে হয় তার নাম আনোয়ার নামে কেউ একজন ছিলেন আর কি, মানে ওই ব্যক্তিটার নাম ছিল আনোয়ার। তো উনি তৎকালীন পাকিস্তান আর্মিতে একজন বেসামরিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। আর্মিতে বা ডিফেন্সে দেখবেন যে অনেক সময় শুধু যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরাই বা অস্ত্রের প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিরাই যে কর্মরত থাকেন তা না, অনেক সময় অনেক বেসামরিক ব্যক্তিরাও সেখানে বিভিন্ন পোস্টে কর্মরত থাকেন। তো উনি ছিলেন একজন সার্ভেয়ার। আর উনি যখন ওই সময়টাতে পশ্চিম পাকিস্তানে ওনার পোস্টিং ছিল, ওই সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। তো আইয়ুব খান ওই সময় পাকিস্তানের সিন্ধু প্রদেশে স্থানীয় লোকদের পানির সমস্যা দূর করার জন্য বেশ কিছু
পদক্ষেপ হাতে নিয়েছিলেন। আর যেই জায়গাগুলোতে মূলত সেখানে ওই পানির সমস্যা দূর করার জন্য বিভিন্ন পাম্প বা সেচ কার্য বা যেই কাজটাই হোক না কেন সেটা করা হবে, সেই জায়গাটা সম্পর্কে একটা সার্ভের প্রয়োজন ছিল। আর উনি আর্মির একটা টিমের সাথে সার্ভেয়ার হিসাবে ওই সিন্ধু প্রদেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন। এর মধ্যে ওনার দায়িত্ব ছিল ঠাট্টা নামক একটা জেলায়। ওই ঠাট্টা জেলার বিভিন্ন জায়গায় ওনার টিমটা সার্ভে করতে করতে একটা গ্রামে চলে আসে। ওই গ্রামের লোকদের পানির সমস্যা দূর করার জন্য একটি পাম্প বসানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়। তো ওই জায়গাতে গ্রাম যেটা ছিল আর কি, ওই গ্রামের যে ঘরবাড়িগুলো একটা থেকে আর একটা দূরত্ব অনেক বেশি ছিল। তো এক্সাক্ট কোন জায়গাটাতে বসালে পানির সমস্যা মানে খুব ভালো মতো সলভ হতে পারে সেরকম ব্যাপারটা ওনারা সার্ভে করছিলেন। এবং সার্ভে করতে করতে ওই যিনি বাংলাদেশি ভদ্রলোক আনোয়ার, তো উনি একটি জায়গা দেখতে পান। স্থানীয় লোকজন তাদেরকে হেল্প করছিল। তো একটি জায়গা দেখতে পান, স্থানীয় লোক একজনকে বলেন যে আচ্ছা ওই জায়গাটাতে আমাকে নিয়ে চলো, ওই জায়গাটাতে যদি হয় আমার মনে হয় ভালো হবে, কারণ হলো আশেপাশে গাছগাছালিও দেখছি, তো ওইখানে হয়তো বা পানির লেয়ারটা একটু কাছাকাছি পাওয়া যেতে পারে, আর অন্য জায়গাতে একটু শুষ্ক। তো স্থানীয় কয়েকজন বলে ওঠে যে না না ওই জায়গাতে আমি যাব না। কেন ওইখানে যাবা না কেন? ওইখানে ভয় আছে। এখন ওনারা তো সরকারি কর্মকর্তা, তো ওখানে গিয়েছেন একটা কাজের জন্য, আর এইসব বিষয় ভয় ডর এগুলো তো চিন্তা করলে তাদেরকে চলে না। তারা চিন্তা করেছে যে এটা তো অ্যাজ ইউজুয়াল একটা জায়গায়, মনে হচ্ছে একটু ঝোপঝাড়ের মতো, তো ওখানে যাই, সমস্যা কি। তো স্থানীয় লোকজন সেখানে যেতে রাজি হয় না। তো উনি সহ আরো দুইজন ওই জায়গাতে যান। তো ওখানে গিয়ে দেখেন যে আসলে ঝোপঝাড়, বড় কয়েকটা গাছপালা আছে, আর ভাঙাচোরা একটা অনেক পুরাতন ঘর রয়েছে এখানে। তো যেহেতু উনি সার্ভে করবেন সেহেতু উনি ওই ঘরের মধ্যে ঢুকতে চান, কিন্তু ওনার সাথে যে আরো দুজন আছে তারা চিন্তা করে যে ঘরের মধ্যে তো সাপ টাপ থাকতে পারে। এই জন্য তারা বলেন যে আচ্ছা ঠিক আছে আমরা ওখানে না যাই, এমনিতে এখানে তো দেখলাম, আমরা একটা পজিটিভ রিপোর্ট দিয়ে দিব। তো উনি আবার বললেন যে না, আসলে একটা জায়গা ভালো করে না দেখে একটা রিপোর্ট দিব, আর আর্মির ব্যাপার স্যাপার, তো এখানে তো অনেক পুঙ্খানুপুঙ্খ ব্যাপারগুলো তারা পরে জানতে চাইবে, আর যদি একদম সরেজমিনে খুব ভালো করে না দেখে একটা রিপোর্ট দিই তাহলে তো পরবর্তীতে আমার সমস্যা হতে পারে। এই জন্য ওনার সাথের দুইজন না গেলেও উনি ওই জায়গাটাতে যান এবং ওই ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢুকে উনি খুব অবাক হন। উনি দেখেন 7 থেকে 8 জন মানুষ ওই ঘরের মধ্যে বসে আছে, এবং তাদের প্রত্যেককে দেখে মনে হচ্ছে এরা প্রত্যেকেই পাগল। পাগলের যেরকম উস্কো খুস্কো চুল, দাড়ি, ছেঁড়া জামা কাপড়, ওই রকম 7-8 জন ওই ঘরের মধ্যে বসে আছে। তো উনি প্রথমে দেখে ভয় পেয়েছিলেন যে কি ব্যাপার, এরা এখানে কি করছে। উনি প্রথমে মনে করছেন কি নেশাখোর কিনা। তো দেখেন না, নেশাখোর না, এবং ওনারা ওই 7-8 জন তাকে দেখে, ওই আনোয়ার সাহেবকে দেখে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো আনোয়ার সাহেব তাদের চেহারার দিকে লক্ষ্য করেন, ওটা কিন্তু দিনের বেলা হচ্ছে আর কি। তো লক্ষ্য করে উনি দেখেন যে তাদের চেহারা মানে এমন যে মুখে ছাই মাখলে যেরকম হয় আর কি, তো মনে হচ্ছে ওনার মুখে ছাই মেখে বসে আছেন। তো আনোয়ার সাহেব তাদেরকে দেখে আসলে মানে অবাক হয়েছেন, খুব একটা যে ভয় পেয়েছেন তা না। তো উনি তাদেরকে এমনিতে জিজ্ঞেস করেন যে আপনারা কারা। তো আনোয়ার সাহেব যখন তাদেরকে জিজ্ঞেস করছে কারা, তো ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। মনে হচ্ছে ওরাও তাকে দেখে খুব অবাক হয়েছে, এখানে মানে আগন্তুক দেখেছে আর কি, যাকে আগে কখনো তারা দেখেনি। তো বারবার যখন আনোয়ার সাহেব তাদেরকে জিজ্ঞেস করছে, এর মধ্যে একজন উঠে দাঁড়ায়, হেলে দুলে হাঁটতে হাঁটতে তার কাছে আসে। কাছে আসার পরে সে স্থানীয় মানে কিন্তু দুর্বোধ্য ভাষায় কিছু বলছে। এটা উর্দুও না, হিন্দিও না, মানে একটু অন্যরকম ভাষা, একটু একটু বোঝা যায় কিন্তু পুরোটা বোঝা যায় না। উনি উর্দু ভাষা পারতেন। তো ওই লোকটি হাত দিয়ে ইশারা করে ডানে বায়ে সামনে পেছনে দেখায়, এবং সে বলে যে 250 বাংলায়, কিন্তু ওই উর্দু ভাষায় 250 এরকম একটা শব্দ বলে, ডানে বায়ে সামনে পেছনে এরকম দেখায়। সে তার কথা কিন্তু বুঝতে পারে না উনি, মানে আসলে সে কি বুঝাতে চাচ্ছে।
তো উনি বিরক্তই হন, যে ধুর এখান থেকে চলে আসি, কি পাগল ছাগলের পাল্লায় পড়লাম। এই চিন্তা করে উনি বের হয়ে আসেন ওখান থেকে। বের হয়ে আসার পর ওই ওনার সাথে যে দুইজন লোক বাইরে দাঁড়িয়েছিল তাদেরকে বলেন যে এই ভেতরে তো পাগল টাগল লোকজন বসে আছে। তখন বলেন হ্যাঁ আসলে পুরাতন ঘর বাড়ি তো এর মনে পাগল টাগল থাকলেও থাকতে পারে আর কি। তো ওনারা বিষয়টা সিম্পলি নেন এবং তারা সিদ্ধান্ত নেন যে ওনারা এখান থেকে যে রিপোর্টটা দিবেন যে এই গ্রামের জন্য যে জায়গাটাতে গভীর নলকূপ বসানো দরকার সেটা হবে এই জায়গাটাতেই। কারণ এখানে যেহেতু লোকজন থাকে না, অন্য জায়গায় করতে গেলে ব্যক্তি মালিকানা জায়গা পড়ে যেতে পারে, মানে সুইটেবল জায়গাগুলো ব্যক্তি মালিকানা জায়গায় পড়ে যায়। তো এই জায়গাটাতে করা যায়, এখানে যেহেতু লোকজন থাকে না। তো ওই চিন্তা করেই ওইখান থেকে ওনারা চলে আসেন এবং চলে আসার পরে অন্য গ্রামে যান, সেখানে গিয়ে সার্ভে টার্ভে করেন। পরবর্তীতে ওনারা ওনাদের কাজ শেষ করে ইসলামাবাদে ফেরত আসেন। ফেরত আসার পর ওনাদের তো রিপোর্ট তৈরি করতে হবে স্থান ভিত্তিক, যে যেই গ্রামে গিয়েছিল বা প্রত্যেকটা জায়গায় যে ম্যাপিং করেছে সেই ম্যাপিং অনুযায়ী কোন কোন জায়গা সেখানে পানি সমস্যা দূরীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে এবং সেইটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠানো হবে, তারা পরবর্তীতে দিক নির্দেশনা দেবেন। তো এখন সমস্যা হলো যে উনি এই যে আনোয়ার সাহেব উনি একটা ম্যাপের খসড়া করে ওনাদের যে টিম মেম্বার ছিলেন, একজন ক্যাপ্টেন পদমর্যাদার একজন পাকিস্তানি আর্মি অফিসার ছিলেন, তার কাছে রিপোর্টটা দেন। রিপোর্টটা দেওয়ার পরে ওই ক্যাপ্টেনও কিন্তু ওই গ্রামেই, মানে উনিও গিয়েছিলেন কিন্তু মূলত ওই টিমটার সাথে উনি ছিলেন না। উনি মূলত মানে টিম লিডার হিসাবে একটা কেন্দ্রে বসে থাকতেন আর কি, আর অন্যরা আশেপাশে যেত। উনি কখনো কখনো কোনো জায়গায় যেতেন। তো ওনার কাছে রিপোর্টটা দেওয়া হয়, তো উনি রিপোর্ট দেখছেন। কিন্তু ওই জায়গাটাতে আর একজন মানুষ ছিলেন যিনি ওই আনোয়ার সাহেবের সাথে গিয়েছিলেন। তিনি আবার ওই খসড়া রিপোর্টটা দেখে ওই ক্যাপ্টেন সাহেবকে বলেন, স্যার দেখি তো রিপোর্টটা, মানে ওই ম্যাপিংটা। তো ম্যাপিংটা দেখে উনি অবাক হন, বলেন না না না, আমরা তো এই জায়গাতে এই গ্রামে আমরা এই ডিপ টিউবওয়েল বসানোর জন্য আমরা ফিক্সড করি নাই। সেই জায়গাটা তো এইখান থেকে দেখা যাচ্ছে যে 250 মিটার পূর্বে, মানে যেই জায়গাটাতে উনি ম্যাপিং এর একটা বিন্দু নির্ধারণ করেছিলেন সেখান থেকে 250 মিটার পূর্বে হলো সেই জায়গাটা, যেই জায়গাটা ওনারা ফিক্সড করেছিলেন। তখন ওই ক্যাপ্টেন সাহেব আবার ওই আনোয়ার সাহেবকে ডাকানোর পরে বলে, কি ব্যাপার, তোমার টিম মেম্বার বলছে যে তুমি তারা মানে যেই জায়গাটা ফিক্সড করেছিল তুমি সেখানে মানে সেইটা নাকি তুমি যেই জায়গাটা দেখেছো তার থেকে 250 মিটার পূর্বে। বলে না তো, আমি তো সেই জায়গাটাতেই দেখিয়েছিলাম যেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম। তখন বলে দেখো তো তুমি কোন জায়গাটা দেখিয়েছো। তো ওইটা দেখে আনোয়ার সাহেব নিজেও অবাক হন যে আরে, আমি রাতের বেলা বসে বসে যখন খসড়া করছিলাম তখন তো আমি এই জায়গাটাতে মানে আমি বিন্দুটা দেই নাই। আমি যেই জায়গাটাতে এখন দেখা যাচ্ছে বিন্দু দিয়েছি সেটা তো আমার দেয়া বিন্দু থেকে 250 মিটার দূরে। ঘটনা কি, উনি খুব মানে বিব্রত বোধ করেন আর কি। হতে পারে অনেক সময় ভুল হলেও হতে পারে। উনি তখন ওই সময়ে ওই পরিস্থিতিতে সরি বলে চলে আসেন, বলেন যে আমি এটা ঠিক করে নিয়ে আসছি। তো পরের দিন উনি আবার ওনার খসড়া রিপোর্টটা ক্যাপ্টেন সাহেবের সামনে সাবমিট করেন। তো ক্যাপ্টেন সাহেব দেখে বলতেছে যে গতকালকে আমাকে যে রিপোর্টটা দিয়েছিলা এবং সেই রিপোর্টে তোমরা সবাই যেই জায়গাটার কথা নির্ধারণ করেছিলে ঠাট্টা জেলার যেই গ্রামটাতে, তুমি তো দেখছি যে এখনো সেই জায়গাটা ফিক্সড করো নাই, তুমি তো আর এক জায়গায় বিন্দু দিয়েছো। বলে না তো স্যার, আমি তো আগের জায়গাতেই বিন্দু দিয়েছি ঠিকঠাক করে। বলে কই দেখো তো। ক্যাপ্টেন সাহেব তো প্রথম দিন দেখে তার মনে ছিল যে এক্স্যাক্ট কোন জায়গাটা সেটা হবে। তো এখন দেখা যাচ্ছে যে মূল জায়গা থেকে উনি 250 মিটার পশ্চিম দিকে দাগ টেনেছেন, মানে সেখানে 250 মিটার দূরে একটা বিন্দুতে উনি দাগ দিয়েছেন যে এই জায়গাতে পাম্প বসবে বা টিউবওয়েল বসবে। আনোয়ার সাহেবের মাথার উপর দিয়ে সবকিছু, সেটা কি হচ্ছে কি, আমি তো গত রাত্রেও ঠিক করে আমি এই ম্যাপটা আঁকলাম, এখন এরকম দেখাচ্ছে কেন? আর আর্মি অফিসারদের মানে কাছে কিন্তু এই যে বারবার ভুল এই জিনিসগুলো আসলে অ্যাকসেপ্টেড না। তখন ওই পাকিস্তানি ক্যাপ্টেন খুব রেগে যান ওনার উপরে, মানে এই তোমার শেষবার সুযোগ দিলাম, ঠিকঠাক করে ম্যাপিং করে নিয়ে আসবা, না হলে তুমি যত ম্যাপ করবা সব আমি বাতিল করে দিব। তার মানে সব ম্যাপগুলোতে তুমি এরকম উল্টাপাল্টা ভুল কাজ করছো।
এই ঝাড়ি খাওয়ার পরে আসলে উনি তো নিজেই বুঝতে পারতেছেন যে আসলে ভুল হয়ে গেছে, কারণ যেই জায়গাটায় মানে ফিক্স করার কথা সেই জায়গা না করে ওনার মানে ম্যাপ বলছে যে উনি অন্য জায়গায় ফিক্সড করেছেন। তো উনি চলে আসেন এবং চিন্তা করেন যে এইবার অন্তত ঠিক করে আমি কাজটা করব, এবং উনি খুব নিরিবিলি বসে ঠিকঠাক মতোই কাজটি করেন। এবং বারবার দেখছেন যে ঠিক যেই বিন্দুটা ঠাট্টা জেলার যেই গ্রামে উনি গিয়েছিলেন আর কি, ওই যেখানে গিয়ে পাগল টাগল দেখেছিলেন আর কি, ওই গ্রামের ওই যে ঘরটা, ওই ঘরের ওইখানেই উনি বিন্দুটা টেনেছিলেন। তো সবকিছু ঠিকঠাক করে যখন নিশ্চিত হন হ্যাঁ আজকে ঠিক আছে, আর কোনো ভুল নাই, পরের দিন যখন উনি আবার খসড়াটা নিয়ে যান, তখন ওই খসড়া দেখে ওনার মুখের উপর ওই কাগজটা ছুঁড়ে মারেন ওই ক্যাপ্টেন সাহেব, এবং বলেন যে তোমার চাকরি করার কোনো যোগ্যতাই নেই, তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাও। কি হয়েছে বলে, তুমি দেখো তো দুইবার ভুল করে 3বারের বার তুমি একই ভুল করে নিয়ে আসছো, কই সেই বিন্দুতে তোমার ম্যাপিংটা কোথায়? তুমি আবারও তো 250 মিটার এখন দেখেছি দক্ষিণ দিকে তুমি বিন্দু টানছো। তো এইবার আসলে ওনার কাছে কোনো জবাব থাকে না, এবং প্রচন্ড গালিগালাজ শোনেন ওই অফিসারের কাছে, এবং ওই অফিসার আরেকজনকে দায়িত্ব দেন যে তুমি তো সাথে গিয়েছিলে, তুমি ম্যাপিংটা ঠিক করে নিয়ে আসো, এর কাছে আর দায়িত্ব দেওয়া যাবে না, এর মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এ পাগল ছাগল হয়ে গেছে, এর দ্বারা আর কোনো কাজ হবে না। তখন যেটা হয় যে উনি কোনোভাবেই এটা বুঝতে পারছেন, ওনার কাছে ব্যাখ্যা দিচ্ছিল কেন বারবার এই একই ভুলটা হচ্ছে। যাই হোক, পাকিস্তানি আর্মি অফিসার রাগ করে ওনাকে বদলি করে দেন, এবং বদলি করে পূর্ব পাকিস্তানে পাঠাই দেন। তো উনি দেশের ছেলে দেশেই ফেরত চলে আসেন, এক অর্থে খুশি হন এই ভেবে যে যাক অন্তত এই ভুলের ওসিলায় আল্লাহ আবার ওনাকে পূর্ব পাকিস্তানে ফেরত নিয়ে আসছেন। তো ওনার বাড়ি ছিল যতটুকু মানে তথ্য পাওয়া গিয়েছিল বংশালের এদিকে বা সূত্রাপুরের এদিকে কোনো একটা জায়গায় ওনার বাড়ি ছিল। তো উনি যখন বাংলাদেশে ফেরত আসছেন, তো ফেরত আসার পর উনি মাঝে মাঝে একটি স্বপ্ন দেখতেন, রেগুলার না ইরেগুলার বেসিসে একটা স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন উনি, ওনার এক ছেলে এক মেয়ে এবং ওনার স্ত্রী, এই 4 জন একটি গভীর কুয়ার মধ্যে ওনারা পড়ে গেছেন। কুয়াতে পানি নাই, শুকনো একটা কুয়া, কিন্তু কুয়াটা অনেক গভীর, অন্ধকার, উপরে সূর্যের আলো দেখা যাচ্ছে কিন্তু ওই সূর্যের আলো খারাপভাবে ওই কুয়ার মধ্যে পড়ছে না, এবং ওনাদের মনে হচ্ছে যে চারদিকে আরো কিছু মানুষ রয়েছে, সেই মানুষগুলো ওনাদেরকে চাপটে ধরে আঘাত করছে। ওনার বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে, ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু ওনাকে খুব একটা আঘাত করছে না, কিন্তু উনি বুঝতে পারছিলেন ওনার পরিবারের 3 সদস্যকে তারা আঘাত করছে, উনি বাঁচানোর চেষ্টা করছেন। এইভাবে বেশ কয়েকদিন উনি স্বপ্ন দেখেন। তো ওনার স্ত্রীকে বলেন, তো ওনার স্ত্রী বলেন যে স্বপ্ন তো স্বপ্নই, এটা তেমন কিছু না। তো যাই হোক, এর মধ্যে ওনার পরিবারের যিনি মানে যে ছেলের বয়স ছিল প্রায় 14 কি 15 বছর এরকম। তো হঠাৎ করে লক্ষ্য করেন তার ছেলেটা অস্বাভাবিক রকমের শুকিয়ে যাচ্ছে, এবং সে রাতের বেলা কিছু একটা দেখে চিৎকার করে ওঠে। আর চিৎকার করে উঠলে মা বাবা তার ঘরে যায়, বলে কি হয়েছে? তো ছেলে বলে যে কিছু একটা বানরের মতো তার রুমের মধ্যে হাঁটাহাঁটি করে। এখন উনি চিন্তা করেছেন যে পুরান ঢাকায় তো অনেক বানর টানর আছে, রাতের বেলা হয়তো বা ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু রাত্রেবেলা ওই ঘরের মধ্যে বানর ঢুকে পড়ার আসলে কোনো রাস্তা ছিল না, তারপরেও ঢুকলেও ঢুকতে পারে এই চিন্তা করেছেন। কিন্তু এই জিনিসটাকে ওনারা আসলে কখনো দেখেনি, ওনার ছেলে নাকি শুধু রাতের বেলায় দেখত এবং দেখে চিৎকার করে উঠত। তো ছেলেকে উনি সিএমএইচ এ নিয়ে যান, আর্মিদের যে হসপিটাল আর কি, তো সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলেন যে আপনার ছেলে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতায় ভুগছে, আপনার ছেলের শরীরে রক্ত দিতে হবে, তা না হলে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এই পরামর্শ অনুযায়ী ওই আনোয়ার সাহেব দ্রুত তার ছেলের শরীরে রক্ত প্রবেশ করান। এখন সমস্যা হলো
যে এই রক্ত প্রবেশ করার পরেও মনে হচ্ছে যে তার ছেলে আরো শুকিয়ে যাচ্ছে, এবং প্রায় প্রতি রাত্রেই তার ছেলে চিৎকার করে উঠত। তখন কি হলো, তার ছেলেকে তার মা বাবার কাছে নিয়ে এসে ঘুম পাড়ায় রাখা হলো। এরকম একটা রাতে হঠাৎ করে তার ছেলে আবারও চিৎকার করে ওঠে। তখন তার মা বাবাও দেখেন যে বানরের মতো কিছু একটা, তবে উঁচা লম্বা, দেখে মনে হচ্ছে ওরাং ওটাং যত বড় হয় তো এইরকম কিছু একটা, হাত পা লম্বা লম্বা কিছু একটা দৌড় দিয়ে দরজার বাইরে চলে গেল। তো আনোয়ার সাহেব উনি কে কে বলে ওইটার পিছু নেন, কিন্তু কিছু দূর গিয়ে আর কিছুই দেখেন না। তো উনিও ভয় পান। উনি চিন্তা করেন তার ছেলে তো ঠিকই দেখেনি, যেটা তো উনি নিজেও দেখেছেন। ঘটনাটা কি? এদিকে ওনার ছেলে প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছিলেন। একদিন তার ছেলে মাথা ঘুরে পড়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পরেই কিছু সময় পরে তার শরীরে খিঁচুনি দেখা দেয় এবং তার ছেলেটা মারা যায়। আর তার ছেলেটা মারা যাওয়ার পেছনে ডাক্তাররা বলেন তার শরীরে রক্ত শূন্যতা ছিল, আর কিছু না। এখন কেন এই রক্ত শূন্যতা দেখা দিল, কোন রোগের কারণে এই ধরনের সমস্যাটা সৃষ্টি হলো, এটা ওই সময় ডাক্তাররা কিছু বলতে পারেননি। তো ডাক্তাররা নাকি রিপোর্ট দিয়েছিলেন যে রক্ত শূন্যতায় মারা গিয়েছে। এখন আনোয়ার সাহেব এবং তার স্ত্রী, তাদের আর এক মেয়ে আছে, সবার শোকে কাতর হয়ে আছে যে ছেলেটা এরকম একটা অসুখে মারা গেল। তখনও কিন্তু তাদের মাথায় আসলে ওইভাবে আসেনি যে এটা প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে, কারণ উনি শিক্ষিত মানুষ ছিলেন, উনি জিন ভূত এগুলোর আসরে আসলে বিশ্বাস তেমন একটা করতেন না। তো ওনার ছেলে মারা গেল। ছেলে মারা যাওয়ার কয়েকদিন পর উনি স্বপ্ন দেখলেন যে ওই যে কুয়ার মধ্যে আবারও তার পরিবারের সদস্যরা রয়েছে, এবং এবার দেখা যাচ্ছে তার ছেলেটা ওখানে নাই, তার মেয়ে আছে, তার স্ত্রী আছে, আর উনি আছেন। তার মেয়ে এবং স্ত্রীকে ওই কুয়ার মধ্যে থাকা কিছু মানুষেরা আক্রমণ করে তাদেরকে আহত করছে। উনি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এর মধ্যে আবার তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি তার স্ত্রীকে ডেকে তোলেন, বলে যাও, আবার ওই স্বপ্ন দেখেছেন, কিন্তু এবার আর তার ছেলে নাই সাথে, তুমি আছো আর আমার মেয়েটা আছে। তখন তার স্ত্রী একটু চিন্তা করেন যে এটা কি আসলে স্বাভাবিক কিছু নাকি অস্বাভাবিক কিছু, বারবার এরকমটা হচ্ছে কেন। এরপর তারা আসলে তেমন কোনো পদক্ষেপ নেননি, জাস্ট এরকম আলোচনা নিজেদের মধ্যে, এটার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন আর কি। এর কয়েকদিন পর উনার মেয়ে এক রাতের বেলা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, যে ও বাবা গো বলে চিৎকার করে ওঠে। তখন তারা দুজনই ঘুম থেকে ধর্মর করে উঠে মেয়ের রুমে যান। কি হয়েছে বলে যে আমি তো ওই যে শিম্পাঞ্জির মতো কিছু একটা দেখছি, কিছু একটা দৌড়ে আমার রুমের থেকে বাইরে চলে গেল। মনে হলো যে আমার পাশেই দাঁড়াই ছিল, যেই আমি তাকাইছি আর দৌড়ে বাইরে চলে গেল, চিৎকার দেওয়ার সাথে দৌড়ে বাইরে চলে গেছে। তখন ওই আনোয়ার সাহেব ওনার টনক নড়ে যে না, এইটার সমস্যার সমাধান আসলে ডাক্তার দিয়ে হবে না। আর যেই রাত থেকে ওনার মেয়ে এই সমস্যা ফেস করেছে, এর কয়েকদিন পর থেকেই তার মেয়েকেও মনে হচ্ছে যে খুব রোগা হয়ে যাচ্ছে এবং তার শরীরেও মনে হচ্ছে রক্ত কমে যাচ্ছে। তখন স্থানীয় এক লোকের পরামর্শ অনুযায়ী, স্থানীয় লোক বলতে ওনার বাড়িতে কাজ করত এমন একজন মহিলার পরামর্শ অনুযায়ী উনি লালবাগ মাদ্রাসায় যান। লালবাগ মাদ্রাসায় গিয়ে একজন হুজুরের সাথে পরামর্শ করেন। তো হুজুর তার মেয়েকে দেখে শুনে খুব ভালো করে দেখে, এবং কথিত ছিল যে তার ওই হুজুরের সাথেও জিন ছিল। তো তার জিনের কাছ থেকেও তথ্য নেয়, নিয়ে বলে যে আপনার মেয়ের জিন ঘটিত কোনো সমস্যা নেই, আপনার মেয়েকে আপনি ডাক্তার দেখান, ওর উপর জিনের কোনো আসর নাই, থাকলে আমার জিনেরা সেটা টের পেত, কিন্তু আমার জিনেরা বলছে যে ওর উপর জিনের কোনো আসর নাই, তারা এরকম কোনো কিছু দেখতে পায়নি, সুতরাং আপনার মেয়েকে খুব ভালো করে ট্রিটমেন্টই করান, মেডিকেল ট্রিটমেন্ট। তো উনি এই কথা শুনে আশ্বস্ত হন যে যাক, অন্তত জিন ভূতের আসরটা অন্তত নাই। তারপর উনি আবার
উনি ওনার মেয়েকে মেডিকেল ট্রিটমেন্ট করাতে থাকেন। ডাক্তাররাও এবারও একই কথা বলে যে আপনার মেয়ে রক্তশূন্যতায় ভুগছে, তাকে রক্ত দিতে হবে এবং কচু শাক থেকে শুরু করে নিয়ে যে সমস্ত খাবার খেলে শরীরে রক্ত বৃদ্ধি পায় এই জিনিসগুলো খাওয়াতে হবে। তো উনি ওনার সাধ্য অনুযায়ী চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। এক রাতে আনোয়ার সাহেব এবং ওনার স্ত্রী দুইজনই একটা ভয়ানক জিনিস দেখেন। তারা তাদের ঘরের ডাইনিং রুমে একটু শব্দ শুনতে পান। তো শব্দ শোনার পর প্রথমে আনোয়ার সাহেব শব্দ শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, এত রাত্রে ডাইনিং রুমে কে খাবার খাচ্ছে বা এরকম শব্দ কিসের। তো উনি ওঠেন। ওঠার পরে উনি দেখতে পান যে ওই ওনার কিচেনে রাতের বেলা বেঁচে যাওয়া কিছু খাবার ছিল। তো ওইখানে মনে হচ্ছে কেউ খাবার খাচ্ছে। তো উনি চিন্তা করেছে ওনার মেয়ে হয়তো বা খাবার খাচ্ছে, ক্ষুধা লাগছে রাতের বেলা। তো ওই চিন্তা করে উনি কিচেনের দিকে যান, কিন্তু গিয়ে উনি যে জিনিসটা দেখেন এইটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন যে মানুষের মতোই কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওইটার হাত পা অনেক লম্বা। হাত পা লম্বা বলতে 2 হাত অস্বাভাবিক রকমের লম্বা, তার বডি থেকে হাত লম্বা, এবং হাতের যে পাতাগুলো এই পাতাগুলো অনেক বড়। আর তার যে 2 পায়ের পাতা অনেক বড়, কিন্তু পায়ের যেই পায়ের যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা আবার ছোট। মানে বডির তুলনায় পা ছোট কিন্তু পায়ের পাতাগুলো লম্বা। আবার বডির তুলনায় 2 হাত বড় কিন্তু হাতের পাতাগুলো অনেক বড় লম্বা আর কি। তো উনি যখন এটা দেখেছেন উনি নিজের অজান্তেই মানে ওরে বাবাকে উপর চিৎকার করে উঠছেন উনি। আর ওই চিৎকারে ওই জিনিসটা ঘুরে তাকিয়েছে। ঘুরে তাকানোর পর উনি দেখেন যে এই জিনিসটার চেহারা মানুষের মতোই, কিন্তু তার বডির শেপটা এরকম। এইটা দেখার সাথে সাথে মানে উনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। আর ওনার চিৎকারে ওনার ওয়াইফ যখন মানে তার যখন ঘুম ভেঙে গেছে, তিনিও তখন তাড়াতাড়ি বের হয়ে আসেন, এবং বের হয়ে উনিও দেখেছিলেন ওই যে জিনিসটা ওইটা জানালা দিয়ে বের হয়ে চলে গেল। অথচ ওই জানালা দিয়ে সর্বোচ্চ একটা বিড়াল বের হয়ে যেতে পারে, একটা কুকুরও বের হতে পারবে না জানালার শিকের ফাঁক দিয়ে, কিন্তু ওই জিনিসটা বের হয়ে গেল। কিন্তু ওই জিনিসটা কি ছিল উনিও ভালো করে বুঝতে পারেননি। তখন উনি ওনার হাজব্যান্ডকে অচেতন অবস্থায় পান, তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরানোর পর তখন তিনি বলেন যে উনি এই ভয়ানক জিনিসটা দেখেছেন। তখন তার স্ত্রী বলে যে ওনার কাছে মনে হচ্ছে যে ওই হুজুর উনি ঠিক তথ্য দিতে পারেন নাই, এইটা প্যারানরমাল সমস্যাই, সুতরাং আমরা মনে হয় ভুল পথে হাঁটতেছি। তখন এই সমস্যার ব্যাপারটা ওই মাদ্রাসার যিনি একজন কর্মচারী, ওই যে যিনি মূলত এই ঘটনাটি তার নাতিকে বলেছিলেন, তো তার সাথে এই আনোয়ার সাহেবের কথা হয়। তখন উনি বলেন যে এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান এরকম একজন ওস্তাদ আছে, ওনার বয়স অনেক বেশি, উনি এখন চোখেও ভালো দেখেন না, অসুস্থ। তা আপনি ওনার সাথে একটু কথা বলতে পারেন, উনি তো এখন পড়াতেও পারেন না খুব একটা, আপনি ওনার সাথে কথা বলেন, মাদ্রাসাতে উনি থাকেন। তখন ওনার সঙ্গে ওনার পরিচয় করায় দেন। পরিচয় করায় দেওয়ার পরে ওই ওস্তাদ যিনি উনি বলেন যে আমার কেন জানি মনে হচ্ছে আসলে এটা একটা জিনের সমস্যা, কিন্তু এটা কি ধরনের জিন এটা না জানলে তো ঠিক মতো করে আমি তোমার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করতে পারবো না। তো আমার অনেক জিন ছাত্র রয়েছে, আমি তাদেরকে বলি বিষয়টা, তারা তোমাদেরকে একটু অবজারভেশনে রাখুক, দেখি ওরা কি রিপোর্ট দেয়, তারপর আমি সিদ্ধান্ত নিব যে কি প্রক্রিয়া আমি চিকিৎসাটা করব, বা আদৌ আমি এটা পারবো কিনা, বা এটা আমার দ্বারা সম্ভব হবে কিনা। তিনি 3-4 দিন সময় নেন। উনি বলেন 3-4 দিন পরে এসে আমার সাথে তোমরা দেখা করবা। এই 3-4 দিনের মধ্যে কিন্তু অদ্ভুত ব্যাপার, ওনার বাসায় কোনো সমস্যা হয়নি। মানে ওই যে ওই জিনিসটা অদ্ভুত অবয়বটা তার রুমের মধ্যে ঘোরাফেরা করা, এরকম কোনো সমস্যা হয়নি, এবং তার মেয়ে বেশ স্বাভাবিক ছিল এই 3-4 দিন। 3-4 দিন পরে এসে যখন ওই হুজুরের সাথে দেখা করেন, তখন হুজুর উনি বলেন যে আমার জিন ছাত্ররা তোমার বাসা অবজারভেশন করে এসে বলছে যে তোমার বাসায় কোনো জিনের প্রভাব নাই, তারা
কোনো জিনকে দেখে নাই এবং তোমার মেয়ের উপরও তারা কোনো জিনের প্রভাব দেখতে পারে নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, আমার মন বলছে তোমার মেয়ের উপর ভয়ানক জিনের প্রভাব রয়েছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন আমার জিন ছাত্ররাও এই বিষয়টা বুঝতে পারছে না। এটা আমার বোধগম্য হচ্ছে না এবং আমার মনের মধ্যে একটা জিদ চেপে গেছে যে এই সমস্যার সমাধান আমাকে যে কোনোভাবেই করতে হবে, আল্লাহ যদি চান। সুতরাং আমি যে কোনো মূল্যে এইটার সমস্যার সমাধান করার ইনশাল্লাহ চেষ্টা করব, তুমি ভাইবো না। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে এই সমস্যার সমাধান দ্রুত হয়ে যায়। তো এর একদিন পরে ওই হুজুর ওই ব্যক্তিকে ডেকে পাঠিয়েছেন। তখন যখন এই আনোয়ার সাহেব উনি গিয়েছেন, তখন বলে যে তোমার সমস্যার সমাধান মনে হয় ইনশাল্লাহ করতে পারবো, এবং কেন এই সমস্যাটা হচ্ছে, কেন জিনেরাও তোমার বাসায় জিনদেরকে দেখতে পাচ্ছে না, এই সমস্যার সমাধান বা এই বিষয়টার যে ব্যাপারটা এটা আমরা ধরতে পেরেছি। তখন বলেন কিভাবে আপনি ধরতে পারলেন বা কি সমস্যাটা কি? তখন ওই হুজুর বলেন যে একজন খুব কামেল জিনের সাথে আমার পরিচয় ছিল, খুব প্রয়োজন ছাড়া তাকে আমি ডাকতাম না। আমার এই প্রায় 80 বছরের জীবনে আমি তাকে 8 বারও ডাকি নেই, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমি তাকে ডাকি। তিনি এসে একটা ভয়ানক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন যে সিন্ধু প্রদেশ থেকে একটা জিন তোমার সাথে চলে এসেছে এবং এইটা এমন এক শক্তিশালী জিন, এই জিন যার পিছু লাগে তার মৃত্যু অনিবার্য, এবং এই জিনগুলো প্রকৃতিগতভাবে রক্তচোষা জিন এবং পিশাচ শ্রেণীর জিন। তুমি সিন্ধু প্রদেশের একটি জায়গায় গিয়েছিলা, একটা গ্রামে একটা পরিত্যক্ত ঘরে ঢুকেছিলা। ওই ঘরে ঢোকার পর তুমি একটা জিনের সাথে কথা বলেছিলা। তুমি মনে করেছিলে সে পাগল, আসলে এরা পাগল না, এরা ছিল জিনদের মধ্যে পিশাচ শ্রেণী এবং উপজাতি। মানুষের মধ্যে যেমন উপজাতি আছে, এরকম উপজাতি সম্প্রদায়ের জিন। এরা জিনদের মধ্যেও যারা সভ্য আছে এদের সাথে মেশে না, আলাদা থাকে। এদের খাদ্যাভ্যাস, দৈনন্দিন জীবনযাপন সবকিছু অন্য জিনেদের থেকে আলাদা। জিনেদের সবকিছু তো আলাদা, কিন্তু ওরা ওদের থেকেও আলাদা। আর ওদের মধ্যে একজন তোমাকে বারবার বলেছিল যেন এই জায়গাটাতে কোনো কিছু না করা হয়, কিন্তু তুমি যখন রিপোর্ট করেছিলা ওই রিপোর্টে বারবার ওই বিন্দুটাই তুমি দেখিয়েছিলা, এবং ওরাই ওই কাগজে কারসাজি করে অন্য জায়গা দেখিয়ে দিত, ওর থেকে 200 মিটার অন্যদিকে। এটা ওদেরই কাজ, এবং ওরা এতটা শক্তিশালী যে ওদেরকে অন্য জিনেরাও দেখতে পায় না সহজে। তো এই জিনের খপ্পরে তুমি পড়ে গেছো, এবং এই জিনের কারণেই তোমার ছেলে মারা গেছে। এখন তোমার মেয়েকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করবো, আমি জানি না আমি কতটুকু সফল হব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তখন ওই হুজুর এটাও বলেন যে ওই যে যেই কামেল জিন, সেও আমাকে পরামর্শ দিয়েছে কোনো জিনের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এই সমস্যার সমাধান মানুষকেই করতে হবে। কোনো জিন এই সমস্যার সমাধান করতে গেলে সেই জিনেরও বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, আর এটা তাদের এখতিয়ারেরও বাইরে। এই জন্য ওই কামেল জিন ওই হুজুরকেই পরামর্শ দেন যে এই সমস্যার সমাধানটা আপনিই করেন, আপনি দোয়া তদবির দেন, ঝাড়ফুঁক করেন, ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো ওই হুজুর এই সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে থাকেন। তো এটা উনি বলেছিলেন যে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যেই ওনার মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে এবং সেই মেয়েটিও মারা যায়। মেয়ে মারা যাওয়ার পর উনি আসলে খুবই মানসিকভাবে ভেঙে পড়েন। ওনার স্ত্রীও মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ তার পরিবারের দুইটা সন্তানই মারা গেছে। তখন যেটা হয়, ওনার স্ত্রীর মধ্যে মানসিক শারীরিক অসুস্থতা না, কিন্তু মানসিক কিছু সমস্যা দেখা দেয়। যেহেতু 2 সন্তান মারা গেছে, এটা স্বাভাবিক মানসিক সমস্যা হওয়া। তখন ওই হুজুরের কাছে এসে পরামর্শ করেন যে আমরা এখন কি করতে পারি। তখন ওই হুজুর বলেন যে তোমার স্ত্রীর সাথে এখন যে সমস্যাটা হচ্ছে, এইটা জিন ঘটিত কোনো সমস্যা না, এইটা তোমার 2 সন্তানকে হারানোর ফলে ওনার মানসিক একটা বৈকল্য দেখা দিয়েছে, তুমি স্বাভাবিকভাবে এটা ট্রিটমেন্ট করো। তো ওই মহিলা, যিনি এই আনোয়ার সাহেবের স্ত্রী, তার আত্মীয় স্বজনরা অধিকাংশই ইংল্যান্ডে থাকতো। তখন ইংল্যান্ডে থাকার কারণে তারা চিঠি লিখে জানায় এবং ফোন করে, ওই সময় ফোন করে জানায় যে তোমরা ইংল্যান্ডে চলে আসো, ইংল্যান্ডে চলে আসবে, এখানে উন্নত চিকিৎসা করব। তখন ওই হুজুরের সাথে পরামর্শ করে তার কাছ থেকে দোয়া নিয়ে
স্বামী স্ত্রী ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। তো ইংল্যান্ডে দীর্ঘদিন ট্রিটমেন্ট করিয়েছিলেন। মাঝখানে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, এই জন্য আর ওই 72 সালে ওনারা দেশে এসেছিলেন। এরপরে বছরখানেক থাকার পর ওনাদের আরেকটা সন্তান হয়েছিল, ছেলে সন্তান। পরে এই 3 জন মিলে স্থায়ীভাবে ওনারা ইংল্যান্ডে চলে গিয়েছিলেন। এরপরে নাকি আর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। উনি ইংল্যান্ড থেকে দেশে আসার পরেও লালবাগ মাদ্রাসায় হুজুরের সাথে দেখা করেছিলেন। তো শেষবার যখন উনি এসেছিলেন তখন আর হুজুরকে উনি পান নাই, কারণ হুজুর ততদিনে ইন্তেকাল করেছিলেন। তখন ওই যেই কর্মচারীর মাধ্যম দিয়ে ওই হুজুরের কাছে উনি গিয়েছিলেন, সেই কর্মচারীর সাথে ওনার কথা হয়েছিল আর কি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি যতগুলো ঘটনা এ পর্যন্ত সংগ্রহ করেছি তার মধ্যে এটি আমার মনে হয় অন্যতম ব্যতিক্রমী একটি ঘটনা, যেখানে জিনেরাও সমস্যার সমাধান দিতে পারেনি এবং জিনেরাও ওই জিনগুলোকে দেখেনি। কারণ এটা এমন শক্তিশালী একটা প্রকৃতির জিন যাদেরকে জিনেরাও সহজে দেখে না, এবং জিনেরাও তাদেরকে এড়িয়ে চলে। সাধারণ পিশাচ শ্রেণীর জিনেরাও, মানে সাধারণ পিশাচ শ্রেণীর জিনেরাও ওই ধরনের পিশাচ শ্রেণীর জিনকে এড়িয়ে চলে। মানে তাদের সংস্পর্শে আসলে জিনেদেরও ক্ষতি হয়, মানুষের কথা তো বাদই দিলাম। এটা সিন্ধু থেকে এখানে চলে আসছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 12:41 এই মুহূর্তে হয়ে গেল, এবং আমরা আজকে ঈদের এপিসোড শুনছি, এবং ঈদের এপিসোডে আমরা কথা বলছি আমাদের আজকের প্রিয় আমাদের আজকের সাবিতের ঘটনা আমরা শুনবো। এবং সাবিত আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যে আপনাদের তার ঘটনাটা শোনাবে, এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের যথেষ্ট পরিমাণের ভালো লাগবে। এবং সাবিতের ইমেলটি আসলে একটু অন্যরকম, এবং আপনারা আনন্দ পাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাব। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল করুন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনায়। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ঈদ মুবারক যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আর প্রতিটা সময় ভূত.com-এর সাথে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে একটি নতুন ঘটনা নিয়ে। শুরুতেই বলি আমি ঘটনাটি কিভাবে আপনাদের জন্য সংগ্রহ করেছি। গত এপ্রিল 2023 তারিখে ইফতার শেষ করে আমি আমার এক বন্ধুর সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাই বন্ধুর আম্মিকে দেখার জন্য। উনি ছিলেন হার্টের পেশেন্ট। বন্ধুর আম্মিকে দেখে আমিও আমার বন্ধু মেডিকেল থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে যাই। সামনেই লাশ কাটা ঘরের সামনে দাঁড়াতেই আমার বন্ধু আমাকে বলল, আরে তুই না ভৌতিক ঘটনা কালেক্ট করিস? আমার এক পরিচিত ভাই আছে, ডাক্তার, অটোপসি করত। ওনার জীবনের একটা স্টোরি আছে, যাবি? আমি আমার বন্ধুকে বলি, ভাই আজ হবে না, তাড়াবি আছে। আমাকে বলল, আরে ভাই সমস্যা নেই, রাতে তোর সাথে ওনার কথা বলিয়ে দিব নামাজের পরে। আমার পাশের বাসাতেই থাকে, আমার হোয়াটসঅ্যাপ থেকে তোকে কল দিয়ে শোনাবো। আমি রাজি হয়ে যাই। যথারীতি তারাবির নামাজ পড়ে 9:35 আমি বাসায় ফিরি। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বন্ধুকে ফেসবুকে নক দেই। 15 মিনিট পরে সেই ভাই কলে জয়েন করে আর ওনার জীবনের ডার্ক আর অস্বাভাবিক ঘটনা শোনান আমাকে। ভাইয়ার ঘটনা
আমি ওনার মতো করেই ওনার ভাষাতেই বলছি এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলছেন ভাইয়া। কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাত 2:36। তারিখ ও সাল বলছি না, তাহাজ্জুদ পড়ছিলাম। সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ার পরেই আমি আমার পেছনে কিছু একটার উপস্থিতি অনুভব করলাম। হাওয়ার স্বরে কেউ বলছিল, কেন কেন আমাকে কষ্ট দিলি? আঁতকে উঠলাম, তবুও নামাজ ছাড়িনি। প্রথম রাকাতে সিজদাতে গেলাম। মনে হলো কেউ জায়নামাজ ধরে টানছে। আমার রুমের ডান পাশের ক্লাসের টেবিলে টুং টাং শব্দ হচ্ছিল। ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে 2 রাকাত নামাজ শেষ করে আয়াতুল কুরসি পড়ে 3টা তালি দিলাম হাতে। কোনো এক হুজুর আমাকে বলেছিলেন, এই কাজ করলে নাকি যতদূর অবধি তালির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না। আসসালামু আলাইকুম। আমার নাম মিরাজ। আমি একজন প্যাথোলজিস্ট। আসলে প্যাথোলজিস্ট ছিলাম কেন বললাম, সেটা নিয়েই আমার এই ঘটনা। যে ঘটনার কথা বললাম সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়ের শুরু, যার পরে আমি আর কোনো অটোপসি করার সাহস পাইনি। কেন জানেন? বলবো। আচ্ছা ভাই, আমি রাসেল ভাইয়ের অনেক বড় একজন ভক্ত। ওনাকে আমার ঈদের শুভেচ্ছা দিয়েন। আপনার স্টোরিও আমি শুনি। আপনার পাঠানো অন্ধকারের সর্দার এখনো আমার মনে দাগ কেটে আছে। যাকে সরি ভাই, এখন সব না বলে ঘটনায় ফিরি। আজ থেকে 5 বছর আগের কাহিনী। আমার পোস্টিং তখন ত্রিশালের কোনো এক গ্রাম এলাকায়। আমার চাকরি জীবন বেশ ভালোই চলছিল। অটোপসি, ফরেনসিক এই 2 মিলিয়ে বেশ চলে যাচ্ছিল দিন। কিন্তু এই ভালো সময়ের মাঝে এক কালো অধ্যায়ের সূচনা হলো অগাস্ট মাসে। সেদিন বৃষ্টি ছিল। রাত 11টার দিকে একটা লাশ আসে আমাদের মর্গে। পুলিশ কেস। মার্ডার সন্দেহে লাশটা এসেছিল আমার হাতে। অটোপসি শুরু করি রাত 11:25। লাশটা দেখতে কিছুটা বিদফুটেই ছিল। মনে হচ্ছিল চামড়ার নিচের মাংসগুলো গলে গেছে ভেতরে। কেমন তরল তরল একটা ভাব লাশের শরীরে। অটোপসি করার জন্য লাশটাকে ওপেন করতেই এত বাজে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল যা আমি কখনো আমার ক্যারিয়ারে আশাও করিনি। আমার মুখে মাস্ক পরা অবস্থায় থাকলেও সেখানে এক মুহূর্ত টিকতে পারছিলাম না। ডোমকে ডেকে রুমে ফ্রেশনার স্প্রে করাবো, সেটাও সম্ভব ছিল না। কেমিক্যাল ইমব্যালেন্স হতে পারে, আর অটোপসি রিপোর্ট ভুল হতে পারে। অগত্যা একটা গামছা বেঁধে নিলাম মুখে। অটোপসি করতে লাগলাম। লাশের সবকিছু স্বাভাবিক ছিল, কলিজা বা যকৃত বাদে। যকৃতটা কেমন যেন এব্রো থেব্রো হয়ে গিয়েছিল, আর একটা সুতো দিয়ে ছোট টিনের কৌটার মতো শুধু বাঁধা ছিল সেই যকৃত। বুলেট টাইপের কিছু। অবাক হলাম, যকৃতে কিভাবে বুলেট লাগবে? বডিতে তো কোনো বুলেট হোল নেই, তাহলে কিভাবে সম্ভব? যদি ভুলে এমন কিছু খেয়েও থাকে মৃত্যুর আগে, তবে সেটা যাবে স্টোমাকে। লিভারে কিভাবে যেতে পারে? মাথায় অনেক প্রশ্ন থাকার পরেও আমি অটোপসি চালিয়ে গেলাম, আর সেই বুলেটের মতো কৌটাটাকে ফরেনসিকে পাঠাবার জন্য প্যাক করে রাখলাম। রাত 1টায় আমার অটোপসি শেষ হলো। আমি হাত মুখ ধুয়ে 1:30-এর দিকে বাড়ি ফিরলাম। নতুন চাকরি, ব্যাচেলর থাকতাম। একটা রুম, 2 রুমের বাসা নিয়ে। সকালে উঠে নিজেই রান্না করে ফ্রিজে রেখে চলে যেতাম, যেন রাতে ফিরে এসে সেই খাবার গরম করে খেতে পারি। ডিনার করলাম। কিছুক্ষণ পর বই পড়লাম। আমার প্রতি রাতে তাহাজ্জুদ পড়ার একটা অভ্যাস ছিল। নামাজের জন্য রেডি হলাম। নামাজ পড়তে দাঁড়াতেই শুরুতে বলা কাহিনীগুলো ঘটেছিল সেদিন আমার সাথে। আয়াতুল কুরসি পড়ার পর 3 বার হাততালি দিতেই চারপাশ একেবারে নিস্তব্ধ। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এভাবে 10 মিনিট চুপ করে শুধু জায়নামাজে বসেছিলাম আমি। আমার মনের ভুল ছিল ভেবে আমি নামাজে মন দিতে গেলাম। দাঁড়িয়ে নিয়ত করতে যাব, এমন সময় পাশের রুম থেকে কাচের গ্লাস পড়ে ভাঙার শব্দ হলো। আমার রুহ যেন কেঁপে উঠল। আমি বুকে 3 বার থুতু দিয়ে জায়নামাজ থেকে উঠে পাশের রুমে চলে যাই। লাইট অন করলাম, কিছুই দেখতে পেলাম না। সবকিছু যেরকম ছিল সেরকমই আছে। আমি আমার মনকে গালমন্দ করতে লাগলাম। এরপর আমি আবার নামাজ পড়তে চলে গেলাম।
জায়নামাজের ওপর এবার আমি একটা কাগজের টুকরো পেলাম, যেখানে আরবিতে লেখা ছিল, যার বাংলা উচ্চারণ উম্মাতি মুহাম্মদ। এরপরে আরো কিছু কথা তিনি লিখেছেন, সেটা আমি আর পড়ছি না। আমি আরবি পড়তে পারলেও অর্থ সহ পড়তে জানতাম না। হঠাৎ এমন একটা লেখা কাগজে, আর ইবলিশ শব্দটাও রয়েছে লেখায়। কি হতে পারে? আমি কাগজটা রেখে দেই। কাগজটার ছবি আমি আপনাকে দেব ভাই। ঘটনাটা বলা শেষ করার পর সেদিন আর নামাজ পড়া হয়নি, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গিয়েছিল বলে। আমি রাতে ঘুমোতেও পারিনি। মনে হচ্ছিল কেউ আসছে, কেউ আসবে, আর আমি তার অপেক্ষায় বসে আছি। কিন্তু কে আসবে আর কিভাবে আসবে সেটা আমি ভাবতেও পারিনি। অপেক্ষার লম্বা রাত। ভোর হলো অবশেষে। মসজিদে যাওয়ার অভ্যেস ছিল না, তবু আমি সেদিন গিয়েছিলাম মসজিদে। ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেবের সাথে দেখা করে কাগজটা ওনাকে দিলাম। ইমাম সাহেব বয়স্ক মানুষ। উনি লেখাটা পড়ে আমাকে জিজ্ঞেস করলেন, মিরাজ, এই লেখা কে তোমাকে দিয়েছে? ওনার প্রশ্ন শুনে আমি গত রাতের কাহিনী ওনাকে বর্ণনা করলে উনি আমাকে লেখাগুলোর যে অর্থ বলেন, সেই অর্থ শুনে আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আরবি লেখাগুলোর অর্থ কি ছিল জানেন? আমি বলছি, অর্থ ছিল, হে মুহাম্মদের উম্মত, ইবলিশ তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিশের ছেলে এসেছি সংবাদ দিতে। হুজুরের মুখে এই কথা শুনে আমি কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়েছিলাম। হুজুর আমার হাত ধরে টেনে তার বাসায় নিয়ে যান। আমাকে উনি ওনার বিছানায় বসে সূরা বাকারার প্রথম 5টা আয়াত পড়তে বলেন। এরপর বললেন, মিরাজ, তোমার কোনো সমস্যা তো আমি দেখছি না। আচ্ছা শোনো, তোমাকে আমি কিছু আমল দেব, এগুলো করতে থাকো 7 দিন। আমি হুজুরের কাছ থেকে আমল নিয়ে বাসায় চলে আসি। সারা রাত ঘুম না হবার ফলে আমি সেদিন আর কাজে যাইনি। বাসায় এসে শুতেই মরার মতো এক ঘুম চলে এলো আমার চোখে। না রান্না করতে পেরেছি, না গোসল, আর না নামাজ। কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল আমার রুম। আমার বাসার আবহাওয়াও কেমন হয়ে গিয়েছিল। রাতের দিকে ঘুম ভাঙলো। ফ্রিজের কাছে গেলাম কিছু সবজি বের করে রান্না করব বলে। ফ্রিজ খুলে আমি বমি করে দিলাম। আমার ফ্রিজের সব সবজি পচে গলে এক শেষ হয়ে গেছে, আর সেগুলোর দুর্গন্ধে আমার পেটের ভেতরের সবকিছু বেরিয়ে আসার উপক্রম হচ্ছিল। বাথরুমে গেলাম, মুখে গামছা বেঁধে এলাম, সবকিছু পরিষ্কার করলাম। শেষ সম্বল ডিম। ভাত বসাতে গিয়ে দেখলাম চালে পোকা ধরে গেছে প্রচুর। সেগুলো ছেঁকে ভাত বসালাম। ভাত বেশি একটা ভালোভাবে হলো না। ডিম ভাজতে গেলাম ভাত নামিয়ে। ডিম ফাটাতেই দেখি ডিমটাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ আমার লিভিং রুম থেকে একটা বিভৎস হাসির আওয়াজ ভেসে উঠল। মনে হচ্ছিল 5-6 জন পুরুষ একত্রে বাজেভাবে হাসছে। আমি ভয় পেয়ে গেলাম। কিচেন কাউন্টার ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ মনে হলো আয়াতুল কুরসি পড়ে হাততালি দেওয়ার কথা। আমি এবার ভয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে লাগলাম উচ্চ স্বরে। যখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসির আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম বলেছি, তখনই আমার লিভিং রুম থেকে এক অমানবিক আর্তচিৎকার ভেসে এলো। আমি এতটাই ভয় পেলাম যে আমি মাঝপথে আয়াতুল কুরসি পড়াই ভুলে গেলাম। একদিকে রাত হয়ে গেছে, পেটে ক্ষুধা, আর অন্যদিকে এমন এক আজব সমস্যা। আমি আমার কলিগ ফারহানকে ফোন করি। ফারহান ব্যাচেলার নয়, তবু ওর বাসাতেই আজকের রাতটা থাকার জন্য রিকোয়েস্ট করি। বলে রাখা ভালো, ফারহান ও তার স্ত্রী নুসরাত দুজনেই আমার ব্যাচমেট ও বন্ধু। আমি বাসার ডোর লক করে ফারহানের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মোটরসাইকেল ছিল, কিন্তু কেন যেন মনে হচ্ছিল আজ বাইকটা সেফ নয় আমার জন্য। আমি রিক্সা নিলাম। 20 মিনিটের মতো সময় লাগলো পৌঁছতে। ফারহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে মিরাজ, কি হয়েছে? আজ তোকে দেখলাম না, চেহারায় কিসের এত চিন্তার ছাপ? আমি ফারহানকে সবকিছু খুলে বলি। ফারহান আমাকে বলে, এটা মেবি আমার মানসিক সমস্যা। সেদিন রাতে ফারহানের বাসাতে খেয়েই আমি ওদের গেস্ট রুমে ঘুমিয়ে যাই। রাতের বেলা হঠাৎ ফারহানের বেডরুম থেকে সেই একই আর্তচিৎকার শুনতে পাই আমি, যা আমার বাসায় রাতের বেলা শুনেছিলাম। আমি আওয়াজ শুনে ঘুম থেকে উঠতে যাব, এমন সময় আমার রুমের দরজায় নক হলো। বাহির থেকে ফারহান বলছে, মিরাজ, হাই মিরাজ, কি হয়েছে? চিৎকার দিলি কেন? আরে দরজা খোল ভাই। আমি দরজা খুলবো কি খুলবো না, ফারহানের ডাক শুনে আমি হতবাক হয়ে যাই। কি বলছে ফারহান? আমি আবার কখন চিৎকার দিলাম? এদিকে ফারহানের ডাকে দরজা খুলে আমি ওকে বলি, ওদের বেডরুম থেকে যে চিৎকারের আওয়াজ পেয়েছি একটু আগে। ফারহান বলে, দেখ ভাই,
আজগুবি বকিস না। তুই এগুলো কি বলছিস? তুই কি এগুলো ইচ্ছে করে করছিস? দেখ, এত রাতে ঘুম নষ্ট করিস না ভাই। আমি তোর কাছে মাফ চাই। কাল তোকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব। এবার ঘুমা, আমাকেও ঘুমাতে দে। এই বলে ফারহান চলে যায়। নির্ঘুম সেই রাত অনেক কষ্টে পার হয় সেদিন। ভোর রাতের দিকে আমার কানে কানে কেউ আরবিতে কিছু যেন একটা বলেছিল। কণ্ঠটা খুব বিদঘুটে ছিল। সকাল হলো। ফারহান ও আমি দুজন মিলে গেলাম নুসরাতের চেম্বারে। বলা হয়নি নুসরাত একজন মনোরোগ বিশেষজ্ঞ। নুসরাত আমাকে রুটিন কিছু প্রশ্ন করলো আর আমাকে কিছু টেস্ট দিল। টেস্ট করালাম, রিপোর্ট নর্মাল। নুসরাত আমাকে কিছু মেডিসিন দিল হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য। নুসরাতের প্রেসক্রিপশন অ্যাটাচ করে আমি আমার ডিপার্টমেন্টের হেডের কাছে 1 সপ্তাহের সিক লিভের অ্যাপিল করলাম। আমার ছুটি মঞ্জুর হলো, কিন্তু বাসায় যেতে আমার ভীষণ ভয় করছিল। যাব না করতে করতে চলে এলাম বাসায়। বাসায় দরজা খুলে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। একটা খড়খড়ে পুরুষ কণ্ঠে জবাব এলো কিছু একটা আরবিতে, ফি ওয়াইন্তিজারিকুম। আমার ভেতর হাতকে উঠল। আমি ধাম করে দরজা লাগিয়ে দিলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। পরক্ষণেই মনে হলো এটা তো আমার মনের ভুল। এই ভেবে ভেতরে গেলাম। নুসরাতের দেয়া মেডিসিন খেয়ে নিলাম। ল্যাপটপ অন করলাম, বিছানায় বসে ইউটিউব ঘাটছিলাম। হঠাৎ মনে হলো আমি বাসায় ঢোকার সাথে সাথে ফি আইনতিজারিকুম বলেছিল কেউ। আমার সালামের উত্তরে হতে পারে আমার মনের ভুল, কিন্তু তবু ইন্টারনেট সার্চ করলাম। ট্রান্সলেট করার ব্যাপারটা এতটা আধুনিক ছিল না। না হয় আমি একটু সেকেলে ছিলাম। কথাটার মানে বের করতে বেশ বেগ পেতে হয়েছিল। কথাটার মানে ছিল ওয়েটিং ফর ইউ। আচ্ছা, আমি মানলাম আমার মনের কল্পনা। আমি আরবি পড়তে পারি, কিন্তু অর্থ সহ না। তবে আমার মাথার ভেতরে কেন ওয়েটিং ফর ইউ এই আরবিটি এলো? কি ভাই, আপনি বলেন এমন কিভাবে হয়? আপনি ভাবতে থাকুন। আমি আজ আসি, ঘুমোতে হবে, মেডিসিন নিতে হবে। কাল আবার কথা হবে। কাল আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আল্লাহ হাফেজ। এই বলে মিরাজ সেদিনের মতো বিদায় নিলেন। মিরাজ ভাইয়ের ঘটনা এতটুকু শুনে আমার মনে সম্পূর্ণ ঘটনা শোনার প্রবল আগ্রহ উঁকে দিচ্ছিল। আমি সেদিন রাতে ঘুমোতেই পারিনি। পরদিন আমি তারাবির নামাজ পড়ে বাসায় আসা পর্যন্ত সময় কিভাবে যে কাটিয়েছি সেটা আর নাই বা বললাম। আপনারা জানতে চান কেমন লাগে? তাহলে বাকি অংশ পরের এপিসোডে দেই না? ডিয়ার লিসেনার্স, আমি এমনটা করছি না। তাহলে চলুন চলে যাই আবারও মিরাজ ভাইয়ের ঘটনায়। বলছেন মিরাজ ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আজ আপনার সাথে একজন অতিথির কথা বলিয়ে দেব। আমার ঘটনার মাঝে শুরু করি ভাই, নইলে আজকেও শেষ করতে পারবো না। সেদিনের পর আমার 7 দিনের ছুটি কিভাবে কেটেছে জানেন? আমি একে একে বলছি 7 দিনের কথা। 7 দিনের মেইন কাহিনীগুলো বলি। প্রথম দিন তো জানেনই, বাসায় ফিরে মেডিসিন খেয়ে ল্যাপটপে কাজ করছিলাম। সেদিন ঘুমিয়ে গিয়েছিলাম। নুসরাতের দেওয়া মেডিসিন খুবই পাওয়ারফুল ছিল আসলে, তাই ঘুম চলে এসেছিল। এবার আসি দ্বিতীয় দিনে। সকালে তেমন কিছু হয়নি। আমি বরাবরের মতো বাজার করলাম, রান্না করলাম, টিভি দেখলাম আর নামাজ পড়লাম। আসলে নামাজের পর মনে হলো আসলেই আমার মানসিক সমস্যা ছিল হয়তো, তাই ওষুধ খেয়ে ভালো ফল পাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নফল নামাজও পড়লাম। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথে সবকিছু কেমন যেন বদলে গেল। আমার বাসার ওয়েদার কেমন যেন ঠান্ডা আর মেঘলা মেঘলা লাগতে শুরু করলো আমার কাছে। বাহির থেকেও বিদ্যুৎ চমকানির আওয়াজ আসতো, কিন্তু জানালা খুললে দেখা যেত বাইরে অসহ্য গরম। আমি মাগরিবের নামাজ পড়তে বসলাম, কিন্তু সূরা ফাতিহাটাই অবধি আমার মনে আসছিল না। কোনোভাবে আমি নামাজটা পড়তে পারলাম না। আমি মোবাইলে সূরা ফাতিহা প্লে করে নামাজ পড়ার চেষ্টা করলাম, কিন্তু সূরার উপর একটু মনোযোগ স্থাপন করতে পারছিলাম না। এরপর আমার আর কিছু মনে নেই। আমার চোখ খুলতে আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমার প্রতিবেশী আমার পাশে বসেছিলেন, আদনান ভাই। আমার প্রতিবেশী কি হয়েছে জিজ্ঞেস করলাম ওনাকে। উনি আমাকে বললেন, হ্যাঁ কি বলেন মিয়া, কি হয়েছে এটা তো আমি আপনাকে জিজ্ঞেস করব। ঘরে কি একটা অবস্থা করেছেন জানেন? কি হয়েছে ভাই?
আমি ওনার কথার আগামাথা কিছুই বুঝলাম না। ওনাকে বললাম, আমাকে কেন হাসপাতালে আনা হলো? উনি বললেন, মাগরিবের পরে আমার ঘর থেকে নাকি খুব চিল্লাচিল্লি আর জিনিসপত্র ভাঙাভাঙির আওয়াজ আসছিল। এত শব্দে বিরক্ত হয়ে প্রতিবেশীরা বাড়িওয়ালাকে অভিযোগ জানায়, আর বাড়িওয়ালা এসে মাস্টার কি দিয়ে আমার ঘরের দরজা খুলে দেখে আমার ড্রয়িং রুমের কাচের টেবিল আমি ভেঙে ফেলেছি আর টেবিলের পাশে শুয়ে আছি। আমার খিঁচুনি উঠে গিয়েছিল, আর এই কারণে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমি ফারহানকে কল করলাম। একটু পরে নুসরাতকে সাথে নিয়ে ফারহান চলে এলো। নুসরাত আমাকে ডিসচার্জ করালো আর বলল, মেবি এটা আমার মেডিসিনের সাইড এফেক্ট। আমি সেদিনের মতো বাসায় চলে আসি আর ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ি। তৃতীয় দিন। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে এই যে 7 দিনের কথা বলে আমি সম্পূর্ণ বলতে পারছি না, তাহলে রাত পার হয়ে যাবে। আমি শুধু মেইন ঘটনাগুলো বলি, শুনুন তাহলে। তৃতীয় দিন থেকে আমার মধ্যে কিছু পরিবর্তন আসে। আমি প্রচুর পরিমাণে হ্যালুসিনেট করতে থাকি। আমি নুসরাতকে বিষয়টা জানাই, কিন্তু সেগুলো আদৌ হ্যালুসিনেশন ছিল কিনা বলতে পারছি না। আমি নানান প্রকারের ছায়া দেখি, একজন আরেকজনকে মারে, আর তাদের মারামারি কাটাকাটির দোষ এসে পড়ে আমার কাঁধে। সব ছায়ারা মিলে আমাকে এসে মারতে শুরু করে। পাগল ভাবছেন আমাকে? আমি পাগল না, পরিস্থিতির শিকার। মাঝে একদিন রাতের বেলা আমি রান্নাঘরে গিয়ে আরো একটি কাগজের টুকরা পাই, যেখানে আরবিতে লেখা ছিল হান আল ওয়াক্ত লিয়াম তিলাকেত, যার অর্থ টাইম টু পজেস ইউ। আমি ঢাকে এবার কাগজটা পুড়িয়ে ফেলে আর ঘরে চিৎকার করে বলতে থাকি, কে আমাকে এভাবে বিরক্ত করছিস? আল্লাহর দোহাই লাগে, আমাকে আল্লাহর ওয়াস্তে মুক্তি দে। হঠাৎ আমার কানে ভারী গলার আওয়াজ, চুপ, আমি তোকে পথভ্রষ্ট করতে এসেছি। মিথ্যার রাজা আমি, আমাকে গ্রহণ কর। আমি আর চুপ থাকতে পারিনি। আমি বুঝতে পারছিলাম এটা আমার মানসিক সমস্যা নয়, তবুও নুসরাতের ট্রিটমেন্ট দিয়েই চলছিলাম আমি। কিন্তু 7 দিন পর নুসরাত বলে সে অনেক মেডিসিন আর অনেক ট্রাই করে আমার কোনো হিল্লে করতে পারছে না। খারাপ থেকে খারাপতর হচ্ছে আমার অবস্থা। আমি না খেয়ে খেয়ে আর রাতে ছায়াদের যন্ত্রণায় কেমন যেন মরা মানুষের মতো হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল আমার শরীর বেঁচে আছে, কিন্তু আমার রূহটা পচে গেছে। নুসরাতের অপারগতার পর আমার কাছে একটা রাস্তাই খোলা থাকে, ইমাম সাহেব। 7 দিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে সবকিছু জানাই। উনি আবার আমাকে ওনার বাসায় নিয়ে গিয়ে সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত তিলাওয়াত করেন আর বলেন, মিরাজ, তোমার কিন্তু কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাতে থাকো। আমি কেমন বিপদে পড়লাম! না ডাক্তার আমাকে শান্তি দিতে পারছে, না ইমাম সাহেব। কোথায় যাব আমি ভাই? আমি নিজ মনে ভাবছিলাম। এমন সময় ইমাম সাহেব আমাকে বললেন, মিরাজ, আমি তোমার বাসায় যাব কাল, দেখি তোমার বাসায় কোনো সমস্যা আছে কিনা। আমি কথাটা শুনে খুবই স্বস্তি বোধ করছিলাম আর সেদিনের মতো বাসায় চলে এলাম। কিন্তু ভাবছিলাম আজ কিভাবে এই বাড়িতে আমি রাতটা পার করব। মন বদলালাম, মসজিদেই রাতটা পার করব বলে ঠিক করলাম। রাতটা পার করে সকালবেলা বাসায় গিয়ে দেখি আবারও একটা চিরকুট আমার বাসার ভেতরে, আমার দরজার পেছনে আমার জন্য অপেক্ষা করছে। এখানে লেখা, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কিন্তু কাকে কাকে আসতে দেব না, কিছুই বুঝতে পারছিলাম না। এবারে চিরকুটটা আমি রেখে দেই, যার ছবি আমি আপনাকে দেব ভাই। সারাদিন কোনোভাবে পার করলাম। মাগরিবের আজান হবার 30 মিনিট আগেই মসজিদে গিয়ে বসেছিলাম আমি। আজান হলো, নামাজ হলো, সুন্নাত হলো। এরপর ইমাম সাহেব আমার সাথে রওনা হলেন আমার বাসায়। আমার সাথে উনি আমার বাসায় এসে আমার কাছে চিরকুটগুলো চাইলেন। আমি মোট 3টা চিরকুট পেয়েছিলাম, যার মাঝে একটা পুড়িয়ে ফেলেছিলাম। 2টা বাকি ছিল, সেই 2টা আমি হুজুরকে দেখালাম। হুজুর ওনার মোবাইল বের করে কাকে যেন ফোন করলেন। একটু পর আমার বাসায় 5 জন মাদ্রাসার ছাত্র এসে উপস্থিত হলো। এর পরের কাহিনী আপনাকে শোনাবেন আমার সাথে আসা আজকের অতিথি। ওনার পরিচয় উনি নিজেই দেবেন। নিন ভাই, কথা বলুন। আসসালামু আলাইকুম। আমি ইমাম মুয়াজ্জেম হোসেন, যে মিরাজের চিকিৎসা করেছি ও করে যাচ্ছি। কেন করে যাচ্ছি সেটা জানাবো, অপেক্ষা করুন একটু। তুমি আমার ছেলের বয়সে হবে, তাই তোমাকে আমি তুমি করে ডাকছি, কিছু মনে করো না। আমি হুজুরকে বলি, ওয়ালাইকুম আসসালাম হুজুর। না না, কোনো সমস্যা নেই, আপনি বলুন। এরপর বলতে শুরু করলেন হুজুর, মানব জাতি সৃষ্টির সময় ইবলিস আল্লাহর কাছে কিছু ক্ষমতা চেয়েছিল। আমাকে কিয়ামত পর্যন্ত জীবন লাভ করতে হবে। আল্লাহ তার এই প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী, ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15।
আমার জীবিকার ব্যবস্থা করতে হবে, এই আবেদনও কবুল করা হয়। আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে, এটিও কবুল করা হয়। আমি যেন মানব দেহের শিরায় উপশিরায় চলাচল করতে পারি, এই দোয়াও কবুল করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানদের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস 1288, সহিহ মুসলিম হাদিস 2174। মিরাজের বাসায় এসে বাসার আবহাওয়া দেখে আমি বুঝতে পেরেছিলাম এখানে কোনো একটা সমস্যা আছে। আমি 5 জন মাদ্রাসার ছাত্রকে ডেকে নিয়ে আসি। মাদ্রাসার ছাত্ররা এলে মিরাজ কিছুটা ভয় পেয়ে যায়। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজকে তার রুমে নিয়ে বিছানায় বসাই। মিরাজ চুপ করে বসে থাকে। উম্মাতে মুহাম্মাদিন তার চোখ আছে বলতে হবে। আমি ঠিক ধরেছিলাম মিরাজ অনেক আগে থেকেই শয়তানের কবজায় চলে গেছে। এতদিন যে যাই বলেছে সবকিছুই মিথ্যা ছিল। চিরকুটগুলো তার নিজের হাতেই লেখা ছিল হয়তো, কিন্তু সে নিজে মিথ্যা বলেনি। তার ভেতরে শয়তান তাকে দিয়ে সব করিয়েছে। এই শয়তান কে আর কেন এসেছে আর কি চায় সেটা জানা জরুরি ছিল। আমি শয়তানকে জিজ্ঞাসা করি, আল্লাহর দোহাই দিচ্ছি, কে তুই? কেন এসেছিস ওর কাছে? কি চাস তুই? মিরাজ শয়তানি কণ্ঠে বলে, আমি কে তোকে বলবো না, কারণ তোকে আমি ইশারা করেছি আমার পরিচয়। তবে শোন, আমার খাবার কি জানিস? বিসমিল্লাহ বর্জিত খাদ্য। মুহাম্মদের ভাষায় যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি। তোর এই ভক্ত মিরাজ বিসমিল্লাহ বলে কোনোদিন খায়নি, বেচারা নামাজ পড়ে কিন্তু আদব জানে না। আমি কে সেটা আগে বের কর, এরপর না হয় চিকিৎসা করতে আসিস মুয়াজ্জিন। আমি জিজ্ঞাসা করি, সে আমার নাম জানে কিভাবে? শয়তান বলে, আমার না, আমার পূর্বপুরুষ বংশ সবকিছু সে জানে। সে সবকিছু সঠিকভাবে বলে দিল। সেদিন এর থেকে বেশি কথা হয়নি শয়তানের সাথে, কিন্তু কে সে এটা জানা ছাড়া মিরাজকে সুস্থ করা অসম্ভব ছিল। তাই আমি মিরাজের বাসায় 3 জন ছাত্রকে কুরআন তেলাওয়াতরত অবস্থায় রেখে 2টা চিটকুট নিয়ে বেরিয়ে আসি শয়তানের খোঁজে। বাবা, আমি আজ আসি, আগের রাতে নামাজ পড়ে একটু ঘুমাবো, আবার সেহেরিও আছে, কাল কথা হবে, আল্লাহ হাফেজ। সেদিনের মতো ইতি টানলেন মুয়াজ্জিন, ইমাম আর মিরাজ ভাই। মোবাইল ফোন রেখে আমি ভাবছিলাম যে মিরাজ ভাই যদি ফুল টাইম পজেস থাকে তাহলে স্টোরি বললেন কিভাবে, আর নামাজ মসজিদেই বা কিভাবে পড়লেন। আমার মাথায় এই প্রশ্নগুলো নিয়ে আমি সেদিনের মতো আমার ভাবনার ইতি টানলাম। পরদিন রাত 10:02 বলছেন ইমাম মুয়াজ্জিন সাহেব। মিরাজের দেয়া চিরকুট 2টি আমি বারবার পড়ছিলাম। প্রথম চিরকুট, হে মুহাম্মাদের উম্মত, ইবলিস তার বার্তা পাঠিয়েছে। আমি খোদ ইবলিসের ছেলে এসেছি সংবাদ দিতে। দ্বিতীয় চিরকুট পুড়িয়ে ফেলেছে মিরাজ, লেখা ছিল টাইম টু পজেস ইউ। তৃতীয় চিরকুট, ডোন্ট লেট হিম কাম হিয়ার। কে কাকে আসতে দিতে বারণ করা হচ্ছে আর কেন? ইবলিসের ছেলে পজেস করব? আমার মনে হয় কিছুটা সত্যি এগুলোর মাঝে আছে। যদিও বা শয়তানের কাজ সবসময় মিথ্যা বলা, তাও শুরুতে সে বলেছিল সে ইবলিসের ছেলে। আমাদের ধর্ম মতে, আমার জানা মতে, ইবলিসের সন্তানদের নামগুলো হলো দাসিম, আওয়া, সুদ, থাবার, জালানপুর। এদের মধ্যে 5 জনের 5 রকম কাজ। এখানে 5 জনের মাঝে কোন শয়তানের সাথে মিরাজের যোগসূত্র কিভাবে বুঝবো জানি না। এই শয়তান আসলে কে সেটা জানার জন্য মিরাজের সমস্যার শুরুতে যাওয়া দরকার ছিল আমার। আমি পরদিন মিরাজের বাসায় যাই রুকিয়া করার জন্য, কিন্তু লাভ হয় না। মহাবিপদ। মিরাজের সমস্যার শুরু তো আর আমি জানতাম না তখনও। আমি খোঁজ নেওয়া শুরু করি মিরাজের বন্ধু বান্ধবের কাছে। ভাগ্যবশত ফারহানের দেখা পাই। সে আমাকে জানায় বেশ কিছুদিন আগে সে লাস্ট একটা অটোপসি করেছিল, যার পর থেকে সে আর কাজে আসেনি। আমি কিছুটা আন্দাজ করতে পারি যে হয়তো সেই অটোপসিতেই কোনো সমস্যা ছিল। আমি ফারহানের সহযোগিতায় সেই অটোপসি করা ব্যক্তির নাম ও ঠিকানা জোগাড় করি। তার বাসা খুব একটা বেশি দূরে ছিল না, 30 মিনিটের রাস্তা। ফারহানকে নিয়ে আমি চলে যাই সেই ব্যক্তির বাসায়। ওনার নাম ছিল চান মিয়া। আমিও ফারহান চান মিয়ার বাসা খুঁজে বের করি। এলাকাবাসীকে জিজ্ঞাসা করে বাসা খুঁজে পাই, আর সেখানে গিয়ে দরজায় কড়া নাড়ি। একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি দরজা খোলেন। ওনাকে চান মিয়ার কথা জিজ্ঞাসা করতেই উনি আমাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে যান। এরপর আমি মিরাজের কথা ওনাকে জানালে উনি কথা বলতে রাজি হন। বৃদ্ধ ব্যক্তির নাম শুকুর মিয়া। উনি চান মিয়ার বাবা। চান মিয়ার ইতিহাস শুকুর মিয়ার ভাষায় ছিল কিছুটা এমন: চান আমার ছেলে, ও একটা শয়তান। যুবক হবার পর থেকেই
শুধু মানুষের ক্ষতি করে, নেশাপানি করে, নানান রকমের উশৃঙ্খল জীবনযাপন ছিল তার। এবং সে কোনো একটা মেয়েকে ফাঁদে ফেলে, ওই মেয়ে পাগল হয়ে যায় এবং বিয়ে করতে চায়। এরপর থেকে যেন আমার সংসারটা মরে গেল। চান সারাদিন বাইরে থাকতো, বাসায় আসতো একদম রাতে, গা থেকে মাটির গন্ধ বের হতো। আমি বুঝতে পারলাম ব্যবসা ব্যাপার ভালো না, ও হয়তো কালো জাদু করে। না হলে এত ভালো মেয়ে চানের মতো ছেলের জন্য পাগল হবে কেন? আমি সন্ধ্যাবেলা চানের পেছন পেছন গিয়ে দেখি সন্ধ্যাবেলায় পুড়িয়েছে এরকম একটা লাশের কাছে সে দাঁড়িয়ে আছে। লাশ পুড়ে গেলে সে হাড়গোড় বের করে নেয়। কোত্থেকে যেন একটা মাথার খুলি ছিল তার হাতে। আমি হাতে নাতে ধরে ফেলি। ও প্রচুর মিথ্যা কথা বলতো, এমন সব কাজকাম করা ধরেছিল যা অত্যন্ত খারাপ। সে যে মেয়েটাকে কি করেছিল তা জানি না। রোগ ব্যাধিয়ে মেয়েটি মরে গেল। কিছুদিন আগে পুলিশ এসে বলল কি নাকি তাকে মেরে ফেলেছে। এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না ভাই সাহেব। শুকুর মিয়ার মুখে সব শুনে আমি চান মিয়ার রুমটা একটু দেখতে চাইলাম। উনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। রুমে নানান ধরনের ধার্মিক বই দিয়ে ভরা। এত ধর্মের পরেও কেউ কালো জাদু করতে পারে জানা ছিল না আমার। রুমে কালো জাদুর কিছুই খুঁজে পেলাম না। দুটি জিনিস হতে পারে, হয় শুকুর মিয়া মিথ্যা বলছে, নইলে চান মিয়া বেশি চালাক ছিল। হতাশ হয়ে ফিরে এলাম আমরা। ফারহান আমাকে বলল অটোপসি রিপোর্ট দেখে যদি কিছু বের করা যায়। আমি কোনো সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিলাম না। হতাশ হয়ে ফিরে এলাম। ফারহান বলল অটোপসি রিপোর্ট দেখে বের করতে হবে সবকিছু। ফারহান চান মিয়ার অটোপসি রিপোর্ট নিয়ে এলো। সেখানে একটি বুলেটের মতো কিছু একটা কথা উল্লেখ ছিল। রিপোর্ট মতে সেটা চান মিয়ার কলিজায় বাঁধা ছিল, কিন্তু তার শরীরে কোনো বুলেটের হোল ছিল না। সন্দেহ হলো আমাদের। ফারহানের সাহায্য নিয়ে সেই বুলেটের মতো জিনিসটা নিয়ে এলাম। আরে এটা তো তাবিজ। আমি তাবিজটা খুলে ফেলি। তাবিজের ভেতর কিছুই নেই। তাবিজটা গোল টিন কেটে সোজা করে ফেললাম। তারপর আরবি লেখা দেখলাম, এই আত্মা সুদের জিম্মায়। এবার আমি বুঝতে পারলাম যে মিরাজ কার কবজায়। খোদ শয়তানের ছেলে সুদের কবজায়। কিন্তু সুদকে চান মিয়া আহ্বান করলো কিভাবে মাথায় আসছে না। যাই হোক, আমার আগে থেকেই বোঝা উচিত ছিল যে এই শয়তান হচ্ছে সুদ, কারণ মিরাজ শুরু থেকে মিথ্যা বলে যাচ্ছে একের পর এক। মিরাজ নিজেও জানে না আসলে সে পজেসড, কারণ যতক্ষণ সে বাসায় থাকে সুদ তাকে কবজা করে রাখে, বের হলেই সুদ তাকে ছেড়ে দেয়। এজন্য আমার বাসায় রুকাইয়া করায় কোনো লাভ হয়নি। এই জন্য সে মসজিদে নামাজ পড়তে পেরেছিল। বাহ, মিথ্যাবাদীরা এত কপটতা করতে পারে ভাবতে পারিনি আমি। আমি ফারহানকে নিয়ে চলে গেলাম মিরাজের বাসায় সুদের সাথে লড়াই করতে। কিন্তু এই লড়াই আমি একা পারবো কিনা সে বিষয়ে সন্দিহান ছিলাম। খোদ ইবলিসের ছেলে, কোনো বিশেষ কার্য হাসিল করা না থাকলে তো এরা আসে না, জিনদের দিয়ে কাজ করায়। কি এমন হলো যে সুদ নিজেই মিরাজকে ধরেছে? মিরাজই বা কেন? কেন অন্য কেউ নয়? ভাবতে পারছিলাম না। আমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিরাজের বাসায় গেলাম। মিরাজের রুমে যেতেই আমাকে বসার জন্য ইশারা করলো। আমি বসলাম। মিরাজ আমাকে বলল, মুয়াজ্জিন, তুমি জানতে পেরেছ আমি কে? যদি জেনে থাকো তাহলে রূহ কাঁপেনি এখনো এখানে আসার আগে? আমি বললাম, না সুদ, কাঁপেনি। আল্লাহ ছাড়া একজন মুসলমানের সন্তান কাউকে ভয় পায় না। তুই তো শয়তান, তুই আমাকে ভয় পাবি, আমরা তোদের ভয় পাবো না। মিরাজ উর্ফ সুদ এবার রেগে যায় আর বলে, শোন আদম সন্তান, উম্মতি মুহাম্মাদিন, যুগ যুগ ধরে এত যুদ্ধ, এত ক্ষয়ক্ষতি, মানুষে মানুষে এত বিচ্ছেদ আর মিথ্যা কে করেছে বলে মনে হয় তোদের? তোরা যদি এতই শক্তিশালী হতি তাহলে সবকিছুই আটকাতে পারতি। তোদের মুখে শুধু কথা আছে, আল্লাহর নাম আছে, আর কিচ্ছু নেই। তুই যদি পারিস এই বান্দাকে মুক্ত করে দেখা। আমি এবার কোনো কথা না বলে রুকাইয়ার কাজ শুরু করি। প্রায় 1 ঘন্টা আমি ও আমার সাথে থাকা ছাত্ররা রুকাইয়ার কাজে অংশ নেয়। বিশ্বাস করো বাবা, একবারের জন্য মিরাজের কষ্ট হচ্ছিল বলে মনে হয়নি। সে হাসছিল আর বলছিল আরো বেশি চেষ্টা করতে। আমি হেরে যেতে লাগলাম। মসজিদে ফিরে এসে আমার পরিচিত আলেম ওলামাদের সাথে পরামর্শ করলাম। ওনারা আমার কথা শুরুতেই মানতেই চাননি। 2-1 বলল সুদ নামের কোনো শয়তান আছে বলে ওনাদের জানা নেই। আমি চারিদিকে অন্ধকার দেখছিলাম। মসজিদের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। এমন সময় মসজিদের একজন খাদেম আমার কাছে এসে আমার কি হয়েছে জানতে চাইল। আমি ওনাকে সবকিছু বললাম। উনি আমাকে বলল, ইমাম সাহেব, আমার মামা যেন একজন কবিরাজ, সে পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে, ওনার কাছে যাবেন, উনি অনেক কিছু জানেন। আমি জিজ্ঞাসা করলাম উনি কোথায় থাকেন। খাদেম জানালেন উনি কিশোরগঞ্জে, আর ওনাকে ফোন করলে উনি নাকি আসবেন। আমি খাদেম সাহেবকে বলি ওনাকে ফোন করার জন্য। ফোন করলে উনি জানান যে উনি আগামীকাল সকালে রওনা দেবেন, আর মাত্র 1টা দিনের অপেক্ষা।
আমি ঠিক করলাম আজ রাত আমি মিরাজের বাসাতেই কাটাবো, আর সুতের সাথে কথা বলবো সে কি চায়। মিরাজের বাসায় গেলে মিরাজ বিছানা থেকে উঠে আমার সাথে টেবিলে এসে বসলো। সে আমাকে বলল, ভয় পাস না মুয়াজ্জিন, তোকে কিছু করবো না। তুই না কথা বলতে এসেছিস? আমি কথা বলবো। তুই কি জানতে চাস? আমি সুদকে জিজ্ঞাসা করলাম সে মিরাজের কাছে কি চায়। সুদ আমাকে বলল, তোরা যাকে এত ভালো মনে করিস সে আসলে মোটেও ভালো মানুষ নয়। লোভ, লালসা আর মিথ্যার খোলসে বন্দি একটা মানুষ। এই শরীর যে লোভী, মিথ্যাবাদী। তুই জানতে চাস চানমিয়াকে কে মেরেছে? আমি মেরেছি। ও আমার কাছে মিথ্যা বলতো। আমি মিথ্যার রাজা, আর আমাকে মিথ্যা বলতো। কলিজায় চাপ দিয়ে মেরেছি। আর তোদের এই মিরাজ চানমিয়ার শরীর কাটার সময় তার গলায় থাকা বহুমূল্য হার চুরি করেছে। পুলিশ তো দেখেছিল তার গলায় কিছু একটা ছিল, কিন্তু মিরাজ পুলিশকে বলেছিল যে এমন হারের মতো কিছু পায়নি লাশের সাথে। মিথ্যাবাদী। ও যখন চানমিয়ার শরীর কাটছিল আমি তখনও চানমিয়ার শরীরে ছিলাম। ও মিথ্যা বলার জন্য আমি ওকে ধরিনি। ও চানমিয়ার শরীরে তাবিজ পেল, সেটাতেও ছুরির আঘাত করেছে। আমি কষ্ট পেয়েছি, তাই ওকে মারবো আমি সুদকে বলি মিরাজকে ছেড়ে দিতে, কিন্তু সে নারাজ। আমার কথার উত্তর না দিয়ে সে লিভিং রুমে গিয়ে শুয়ে পড়ল আর বলল, কাল শেষ দিন, পারলে কালকের মাঝে ওকে বাঁচা, নইলে কাল ওর মরণ তোদের সামনে হবে। সারা রাত মরার মতো ঘুমালো মিরাজ। দুপুরবেলা আমার ফোনে খাদেম সাহেবের ফোন এলো, আর উনি জানালেন ওনার মামা মসজিদে উপস্থিত হয়েছেন। আমি মাদ্রাসার ছাত্রদের মিরাজের কাছে রেখে খাদেম সাহেবের মামাকে আনতে গেলাম। ওনার কাছে দেখা করতেই হবে। উনি আমাকে সালাম দিলেন আর বললেন ওনার নাম আব্দুল আজিজ। কুশল বিনিময় করে আমি ওনাকে নিয়ে মসজিদের ভেতরে যাই আর ওনাকে বলি শুরু থেকে শেষ অবধি। উনি আমাকে বলেন, ভাইজান আপনি কি আসলে নিশ্চিত এটা সুদ? কারণ আমি কখনো এদের কথা শুনিনি। হ্যাঁ পড়েছি, এদের নিয়ে কখনো লড়াই করিনি। আমি ওনাকে নিশ্চিত করি যে মিরাজের শরীরে যে আছে সে আসলে সুদ। আজিজ ভাই আমাকে বললেন বাদ মাগরিব উনি আমার সাথে গিয়ে কাজ করবেন, তবে ওনার কিছু জিনিস লাগবে, যেমন আগুনে পোড়ানো দড়ি, আগরবাতি, 3টা রাস্তার মোড়ের মাটি, 7 কবরস্থানের পুকুরের পানি, কোরবানির গরুর রক্ত লাগানো দড়ি সহ আরো অনেক কিছু। এসব জোগাড় করতে করতে সন্ধ্যা হয়ে যাবে এমনিতেও। আমি খাদেম সাহেব আর আজিজ সাহেব মাগরিবের নামাজ আদায় করে চলে গেলাম বাসায়। আমাদের দেখে মিরাজ বলে উঠল, তাকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে তার ভাইয়েরা আসবে আমাদের জীবন নাশ করতে। একে একে সবাই আসবে আর আমাদের জীবন একে একে নাশ করবে। আজিজ বললেন, কিরে সুদ, আমার জিনিসপত্র দেখে ভয় পেয়ে গেলি? এই আগুনে পোড়ানো দড়ি ছিঁড়তে পারবি? কোরবানির রক্ত লাগানো পবিত্র দড়ি ছেঁড়ার ক্ষমতা আছে তোর? না, নেই। তুই শুধু মিথ্যা বলতে পারিস। যদি ভালো চাস ওকে ছেড়ে যা, নইলে তোকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবো আমি। মিরাজ একেবারে চুপ। আজিজ সাহেব বললেন, কাজ ছাড়া এই শয়তান যাবে না। উনি ওনার কাজ শুরু করলেন। মাদ্রাসার ছাত্ররা মিলে মিরাজকে ধরলো। একে একে মিরাজের হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো, আগরবাতি জ্বালিয়ে দেওয়া হলো। আজিজ সাহেব আমাকে বললেন আমি যেন স্বাভাবিক নিয়মে রুকাইয়ার প্রসেস ফলো করি। আমার কাজ আমি করতে থাকি। আমি শুরু করলাম আমার ছাত্রদের নিয়ে আয়াত পড়া, বিসমিল্লাহ বলে। আয়াত পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলাম মিরাজ যেন একটু কাঁপছে। একটু পর চিৎকার করে বলছে, তোরা আমাকে কষ্ট দিস না, আমার ভাইরা আসবে, দাসিম, জালানপুর, থাবার, আওয়া। আমাকে কষ্ট দিলে শপথ করে বলছি আমার ভাইরা আসবে, তোদের কবরে পাঠাবে। আমি কিছুটা ভয় পেয়ে যাই মিরাজের কথা শুনে। আজিজ সাহেব বলেন আমাকে ধমক দিয়ে, ইমাম সাহেব ওর কথায় কান দেবেন না, আয়াত পড়ুন। আমি আয়াত পড়া শুরু করতে রুমের সমস্ত আসবাবপত্র যেন এলোপাথারি ভাবে ছুটতে লাগলো। আমার হাতে কিছু একটার বাড়ি লেগে আমি আঘাত পাই। আমার ছাত্ররাও আহত হয়। আজিজ সাহেব মাথায় ব্যথা পান। মিরাজ শয়তানি হাসি হাসতে থাকে। আজিজ সাহেব এবার রেগে গিয়ে মিরাজের গলা টিপে ধরেন, আর মিরাজের মাথায় হাত দিতেই মিরাজ জবাই করা কবুতরের মতো লাফাতে থাকে। আমরা আমাদের আয়াত পড়া শুরু করলাম আবার। আজিজ সাহেব উচ্চস্বরে আয়াত পড়ছিলেন। উনি এত দ্রুত পড়ছিলেন যে উনি আসলে কি পড়ছিলেন বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পর মিরাজের রুমের আবহাওয়া এতদিনের মাঝে প্রথমবার স্বাভাবিক হতে লাগলো। মিরাজ শয়তানি গলায় কেঁদে কেঁদে বলল, তোরা আমাকে আঘাত করেছিস, জখম করেছিস আমাকে, আমি যাচ্ছি, কিন্তু আমার ভাইরা আসবে, অপেক্ষায় থাক তোরা। এরপর মিরাজ অজ্ঞান হয়ে যায়। মিরাজের জ্ঞান ফেরানো হলে সে প্রথমে কিছুই মনে করতে পারে না। সে শুধু বলে সে বাসা থেকে বের হতো, এটা তার মনে আছে, কিন্তু ঘরে ঢুকতো কখন, কি করেছে তার কিছু মনে নেই। আমরা বুঝতে পারি যে মিরাজ তার নিজের কন্ট্রোলে ছিল না। আজিজ সাহেব পরামর্শ দেন মিরাজকে মসজিদে নিয়ে চলে যেতে, কখনো মসজিদ ত্যাগ না করাতে। আমরা সবাই মিলে সেদিন মসজিদে নিয়ে আসি মিরাজকে। ওকে গোসল করানো হয়, উঁচু করানো হয়, বিসমিল্লাহ বলে খাবার খাওয়ানো হয়। ওর চুরি করা বহু মূল্যবান হার পুলিশের কাছে ফেরত দেওয়া হয়, তওবা করানো হয় ওকে।
মিরাজের পরিবারকে খবর দিয়ে আনা হয় আর সবকিছু খুলে বলা হয়। পরিবারের ছেলের জান বাঁচাতে তারা মিরাজকে আজীবন মসজিদে থাকার স্বীকৃতি দেয়। ওনারা মাঝে মাঝে এসে মিরাজের খোঁজ খবর নেয়। এখন মিরাজ তার চাকরি ছেড়ে মসজিদের একজন খাদেম হয়ে মসজিদের সেবা করছে। কিন্তু এখানেই শেষ নয়। এই কারণে মিরাজ আপনাকে মোবাইলে ঘটনাটা বলল, কারণ সে মসজিদ ত্যাগ করতে পারবে না। আপনার বন্ধু নিজেও এখন মসজিদের ভেতরে। ভাবছেন শেষ, তাই না? না, 2 বছর আগে মিরাজের একটা ভুলে 3টা জীবন নাশ হয়ে যায়। সেবার কে এসেছিল আর কি করেছিল সেটা আমি আপনাকে ঈদের পরে বলবো বাবা, কারণ আমি আগামী পরশু উমরা করতে যাচ্ছি। ফিরে এসে বলবো সব কাহিনী। ভালো থাকবেন। আমি একবার আপনাকে তুমি আর একবার আপনি বলে ডাকলাম, কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। এই বলে মুয়াজ্জেম হুজুর ও মিরাজ ভাই ওনাদের ঘটনার ইতি টানেন। মিরাজ ভাইয়ের কাছ থেকে আমি আমার বন্ধু মারফত সুদের দেয়া 2টি চিরকুটের ছবি সংগ্রহ করেছি। আপনারা চাইলে সেই ছবি আমরা গ্রুপ বা পেজে দিতে পারি। এই ছিল আপনাদের জন্য আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো, আর যদি ভালো না লাগে তবে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি ভালো লেগে থাকে তবে চেষ্টা করব ঈদের পরে মুয়াজ্জেম হুজুরের কাছ থেকে বাকি ঘটনা কালেক্ট করার, আপনাদের মতামতের উপর ভিত্তি করে। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আমি সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই, তাই নতুন করে জানতে চাইলাম না। আমি মোহাম্মদ শরীয়ত ইসলাম, বাসা দিনাজপুর সদর সুন্দরা জলুকাপাড়া গ্রামে। আমার গ্রামটি ভারত সীমান্তবর্তী বর্ডার এলাকায়। বর্তমানে আমি কাতারে দোহা সিটিতে থাকি। ভূত FM অনেক দিন থেকে শুনি। আমি প্রায় সময় ঘটনা ডাউনলোড করে শুনি একা। আমি এবার প্রথম লিখছি, জানি না কতটা সাজিয়ে লিখতে পারবো। অনেকদিন থেকে লিখতে চাচ্ছি। আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনাটা লিখেই ফেললাম শেষ পর্যন্ত। জানি না কতটা ভয়ঙ্কর, কিন্তু এই ঘটনা আমার সঙ্গে ঘটে যাওয়ার পর আমি ভালোভাবে ঘুমোতে পারিনি বেশ কিছুদিন। সবসময় ঘুমোতে মনে পড়ে যেত। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। ঘটনাটি আমার সঙ্গে কাতার শহরে ঘটেছিল। আমি দোহা সিটির আল মুনসুরা নামক একটি জায়গায় থাকতাম। আমি জানি যে বিল্ডিংয়ে আমি থাকতাম সেটি ছিল 7 তলা একটি বিল্ডিং। আমি 3 তলায় থাকতাম, একটা রুমে থাকতাম। যে সময় ঘটনাটি ঘটে সে সময় আমার নাইট ডিউটি ছিল। বিকেল 4টা থেকে 2টা, রুমে আসতে ফ্রেশ হতে 3টা বেজে যায়। সেদিন ডিউটি করে এসে ফ্রেশ হয়ে শুয়েছি, কিন্তু ঘুম পাচ্ছিল না। তাই রুম থেকে বের হয়ে একটা সিগারেট ধরালাম আর হাঁটতে হাঁটতে ছাদে গেলাম। মনের মধ্যে কোনো ধরনের ভয় ছিল না সেই সময়। ছাদে উঠে আমি হালকা আলোয় শহরটি দেখছিলাম। এমন সময় হঠাৎ একটা শব্দ হলো, ছাদের মাঝে পাথর ছুঁড়ে মারার মতো। পেছনে ঘুরে দেখি কিছুই নেই। যাই হোক, আবার আমি আমার মতো করে বসে থাকলাম একা একা। তখন প্রায় রাত 3:40 থেকে 50 হবে। ছাদে নাজিমকে দেখি। নাজিম আমার রুমমেট, আমার পাশের বেডে থাকে সে। তার দিনের ডিউটি ছিল। আমি একটু অবাক হলাম। কিরে নাজিম, তুই এখানে কেন? তোর না ডিউটি 5টায়? ঘুমাস নাই? বেশ কয়েকটা কথা বললাম। উত্তর একটাই দিল গম্ভীরভাবে, তুমি এখানে কি করো একা একা? আমি বললাম, ঘুম পাচ্ছে না তাই আসলাম। তাই বলে সময় অসময় ছাদে আসবে তুমি? এমনভাবে বলছিল কথাগুলো আমাকে যেন ভয় দেখাচ্ছে। পাথর ছুঁড়ে মারছিলি তুই, তাই না? সে আর কিছুই বলল না। চলো ঘুমাই। আমি বললাম, হ্যাঁ চলো যাই। সে আগে আগে, আমি পেছন পেছন আসছি। সে সোজা গিয়ে টয়লেটে ঢুকলো আর আমি রুমে যা দেখলাম, নাজিম গভীর ঘুমের মাঝে যেভাবে শুয়ে থাকতে দেখে গেছি সেভাবেই শুয়ে আছে। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে টয়লেটের দরজার কাছে গেলাম। গিয়ে দেখি কেউ নেই। পাশের কিচেন ছিল, সেখানেও কেউ নেই। ভয় পেয়ে রুমের দিকে আসার জন্য পাশে ঘুরলাম। ঠিক তখনই কিচেনের জানালার গ্লাসটা অটোমেটিক খুলে গেল। রাগ করে জানালা খুললে যেরকম জোরে শব্দ হয় তেমন শব্দ। আমিও দেখলাম জানালাটা এত জোরে লেগে গেল। আমি এবার একটু ভয় পেয়ে রুমের ভেতরে চলে আসলাম। এসে নাজিমের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। সে গভীর ঘুমের মাঝে ছিল। আমি আমার বেডে শুয়ে ভাবছিলাম ছাদের ঘটনাটা। জানালাটা 3 তলার ওপর, কে এত জোরে লাগাতে পারে? নিচ তলায় হলে মানুষ নাগাল পেত, কিন্তু এটা তো 3 তলা। যাই হোক, সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। নাজিমের সঙ্গে আমার তেমন কোনো কথা হলো না। ছুটির দিন ছাড়া কথা হয় না। সে ডিউটিতে গেলে আমি তাকে দেখতে পেতাম না, কারণ সে সময় আমি ঘুমে বিভোর। আর আমি যখন যেতাম সে তখনও ডিউটিতে থাকতো।
পরের দিন আমার ওভারটাইম ছিল না। 1টার মধ্যে রুমে চলে আসলাম, দেখলাম নাজিম মোবাইল দেখছে। আমি ফ্রেশ হয়ে নাজিমকে ডাকলাম। সে উঠে আমার সঙ্গে সিঁড়িতে আসলো। সেখানে বসে বসে আমি তাকে কালকের ঘটনাটা বললাম। সে বলল, না ভাই, আমি তো কাল, তুমি কখন আসছো কিছুই বলতে পারবো না। তারপর দুজনই সিগারেট জ্বালিয়ে ছাদে গেলাম আজকে কিছু ঘটনা ঘটে কিনা দেখার জন্য। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বিল্ডিং ভেঙে পড়ার মতো ভয়ানক শব্দ শুনতে পেলাম। মনে হলো ডান পাশের বিল্ডিংটা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। না, দেখলাম সবকিছু ঠিক আছে, কোথাও কিছু হয়নি। আমার মনে একটু ভয় কাজ করছিল। আগের দিনের কথা মনে পড়ে গেছে আমার, বিভিন্ন কিছু মাথায় ঘুরছে। নাজিম ভাইয়া বলল, ভাই আরো একটু বসি, একটা সিগারেট জ্বালাও। সিগারেট জ্বালিয়ে আবার বসলাম আর গল্প করছিলাম কি শব্দ হলো সেটা নিয়ে। দুজনেই বিভিন্ন মন্তব্য করছি। এমন সময় শুনলাম আর্তনাদের করুণ কান্নার আওয়াজ। দুজনে উঠে দাঁড়ালাম। দেখলাম বিল্ডিং এর পেছনে সিল মারা। ক্যান্সেল হওয়া সেই বিল্ডিং এর ছাদে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ হয়তো কান্না করছিল। আমি বললাম, কি নাজিম, কি হয়েছে ওখানে? নাজিম বলল, ভাই এই বিল্ডিংটা তো সিল করা, এখানে মানুষ যাবে কিভাবে? এটা স্বাভাবিক কিছু না। আমি বললাম, তাই তো, এই বিল্ডিং এ তো অনেকদিন আগে সিল করা হয়েছে। চল যাই, রুমে যাই। সে আরো থাকতে চায়, দেখবে কে তারা। আমিও তার সঙ্গে আছি। নাজিম মোবাইলের ফ্ল্যাশটা নিয়ে একটু নাড়াচাড়া করছিল। সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ থেমে গেল। এই কিছুক্ষণ পর, অর্থাৎ 30 সেকেন্ড পরে আমাদের দিকে বড় বড় পাথর মারতে শুরু করলো। আমরা কিছু বুঝে ওঠার আগেই ধরফরিয়ে রুমে এসে ঢুকলাম। যে যার মতো করে শুয়ে পড়লাম। 2 দিন পর শুক্রবার, আমাদের সবার ছুটি। এক ভাইকে বললাম সবকিছু। 2 দিন আগের ঘটনা। ভাই এই বিল্ডিংয়ে 4 বছর ধরে আছেন। তিনি যা জানালেন, একদিন হঠাৎ তিনি খেতে বসে বিল্ডিং ভাঙার শব্দ এবং বিল্ডিংয়ে কাঁপুনির মতো শব্দ শুনে বুঝতে পারলেন যে কোনো একটা কিছু ঘটছে। খাওয়া বাদ দিয়ে ধরফর করে তিনি নিচে নামলেন। নিচে নেমে দেখলেন সবাই দৌড়ে বিল্ডিংটার দিকে যাচ্ছে। তিনিও গেলেন। দেখলেন 4 তলা বিল্ডিংয়ে 3-4 তলা ভেঙে পড়েছে। 2 তলার অর্ধেকটা ভেঙেছে। নিচে যেই কয়জন ছিলেন তারা নাকি বেঁচে গেছে, আর বাকিরা যারা ছিল তাদের 97% মারা গেছে। বিদেশে কেউ কাউকে চেনে না, তার ওপর সবারই চোখে পানি। এই দৃশ্য দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। তিনিও নাকি ছাদে আমাদের মতো ঘটনার শিকার হয়েছেন। তারপর থেকে তিনি ছাদে আর যেতেন না। এমনিতে এই ছাদ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। তিনি আমাদেরকে সাবধান করে দিলেন আর কখনো যেন আমরা ছাদে না যাই। জানি না কতটা সাজিয়ে লিখতে পেরেছি। এই প্রথম লিখলাম। লেখার মাঝে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার নানার জীবনে অনেক ঘটনা রয়েছে, সময় হলে লিখে পাঠাবো। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। চমৎকার একটি ঘটনা শুনলাম আমরা, এবং ঘটনাটি এসছে কাতার থেকে। সবাই জানেন যে বাংলাদেশের পরে মিডল ইস্ট থেকে সবচেয়ে বেশি আমাদেরকে সবাই শোনেন। তো যাই হোক, যিনি ঘটনাটি কষ্ট করে পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনাদের কাছেও ঘটনাটি ভালো লেগেছে এবং ভালো লাগবে। এবং যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুকে গিয়ে এই ভাইয়ার জন্য আপনারা 2-1টা লাইন যদি লিখতেন, তিনি আরো হয়তো উৎসাহিত হতেন। যারা যারা ঘটনা পাঠান তাদের জন্য আপনারা যদি 2-1টা করে লাইন লেখেন, সবাই অনেক উৎসাহিত হবে। আমরা শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন।